পারমিশন দিচ্ছি, শুরু করে দাও। আগে শুরু করি আমরা এভাবে যে আমরা গত ক্লাসে কি পড়িয়েছিলাম, গিয়ারিং ডায়াগ্রাম অফ এ লুম এন্ড ডিফারেন্ট ক্যালকুলেশন নাকি আরপিএম ক্যালকুলেশন। স্যার আমাদের হচ্ছে পুলি আর বেল্ট পর্যন্ত হয়েছিল, গিয়ারের জাস্ট নামগুলো বলা হয়েছিল। আজকে বলছিলেন স্যার এক্সপ্লেইন করবেন। কি আরেকবার বলো তো, আরেকবার বলো তো কি স্যার করবো? আমাদের হচ্ছে যে পাওয়ার ট্রান্সমিটিং এলিমেন্ট গুলো ছিল, তার মধ্যে হচ্ছে পুলি আর বেল্ট এক্সপ্লেইন করা হয়েছিল। গিয়ারের হচ্ছে জাস্ট 5 থেকে 6টা গিয়ারের নাম বলেছিলেন যে আজকের ক্লাসে এক্সপ্লেইন করবে গিয়ার গুলো। ও আচ্ছা, স্পার গিয়ার, বেফেল গিয়ার, ওং গিয়ার এগুলা বলছিলাম, মানে ওই যে স্যার নাম শুধু লিখে 6টা দিয়েছিলাম। গিয়ারের নাম শুধু বলছেন স্যার, কিছু জি স্যার। এক্সপ্লেইন করেন না। 6টা শুধু ও নাম বলে আচ্ছা আচ্ছা, গেছেন। আজকে গিয়ার গুলো এক্সপ্লেইন করার কথা ছিল না, ডিসকাস করার কথা ছিল যে এটা কোনটা কি কাজ শুধু কিভাবে করে নাকি। শুধু গিয়ারগুলো। ও জি তো স্যার, তোমরা শুধু একটু পুলি পিছনে হয়েছে আছো। স্যার। জি স্যার, শুধু পুলিটা হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুলি বলতে ওই যে ভি পুলি, রাউন্ড পুলি আর ফ্ল্যাট পুলি, এর সাথে যে জি স্যার, বেল্ট, জি এটা জি হয়ে জি গেছে না? স্যার, ভি পুলি জি স্যার, দেখাইছেন, বেল্ট ফ্ল্যাট হয়েছে। পুলি দেখাইছেন, আর রাউন্ড পুলি দেখাইছেন স্যার, এই তিনটা দেখাইছেন। আচ্ছা, আমি তার আগে একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে যে তোমাদের জন্য হেল্পফুল হবে। এর আগে আমরা যেমন পেপার সাইটেশনের জন্য বা পেপার নামানোর জন্য আমরা বলেছিলাম যে গুগল স্কলার থেকে আমরা কিওয়ার্ডস সার্চ দিয়ে আমরা পেপার নামাতে পারি। এক্ষেত্রে যে সকল পেপার নামাতে গিয়ে টাকা লাগে, ডলার চায়, যা মানে শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট শো করে, এরকম পেপার পাইছো না তোমরা? আমি যখন জি বলেছিলাম স্যার। জি জি স্যার। স্যার। প্রথম দিকে, তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে সেক্ষেত্রে আমরা সাই হাব দিয়ে নামাবো। ওখানে একটা নাম্বার জি থেকে স্যার। ডিওআই নাম্বার, এটা কপি করে আর একটা ট্যাবে সাই হাব, সায়েন্স হাব যেটা আর কি, সাই হাব, এটা ওপেন করে আমরা যদি এখানে কপি পেস্ট করে দেই তাহলে আমাদের পেপারটা নামায় দেয়। সবগুলা পেপার অনেক ক্ষেত্রে নামায় না, একটু প্রবলেমেটিক হয় অনেক ক্ষেত্রেই। কিন্তু যেটা ঘটে যে মেক্সিমাম পেপারে নামানো যায়, যেহেতু এটা একটা বাইপাস ওয়ে, এই জন্য একটু অনেক ক্ষেত্রে প্রবলেমেটিক হয়ে যায় যে আসলে নামতেছে না বা আসতেছে না, ডাউনলোড হচ্ছে না। তারপরেও কিন্তু অনেক পেপারই নামানো যায়, ঠিক না? ম্যাক্সিমাম পেপারে নামানো যায়। ওটা একটা হ্যাঁ ওয়ে স্যার। হচ্ছে আমাদেরকে, যেখান থেকে আমরা জার্নাল পেপার সাইড করতে পারি বা নামাইতে পারি, নামায় পড়তে পারি। আর আমরা বইয়ের জন্য বলেছিলাম যে লাইব্রেরি জেনেসিস নামে একটা সাইটের কথা বলেছিলাম, যেখানে আমরা বইয়ের নাম দিলেই, যদি ওটা উডহেড পাবলিকেশন এবং টেইলর ফ্রান্সিসের পাবলিকেশনের টাইপের হয়ে থাকে, তাহলে সেটা আমরা ওখান থেকে নামাতে পারি, ঠিক না? হ্যাঁ স্যার। লাইব্রেরি জেনেসিস বা লিবজেন দিয়ে আমরা নামাতে পারি। আজকে আমরা আরেকটা ব্লগের কথা বলবো, যেটা আমরা যেখান থেকে আমরা অনেক অথেন্টিক ইনফরমেশন লেকচার আকারে পাবো। সেটা ইন্ডিয়ান আইআইটি যেগুলো আছে ইন্ডিয়ার, ওনারা সম্মিলিতভাবে একটা একটা প্রোগ্রাম। সেখানে নট অনলি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বাট অলসো মনে করো তোমার অনেক আরো অন্যান্য যে সাবজেক্ট আছে, সেটা টেক্সটাইলস হতে, ফিজিক্স হতে পারে, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং হতে পারে, যেকোনো সাবজেক্টের জন্যই ওখান থেকে সাবজেক্ট ওয়াইজ ওখানে লেকচার গুলো সন্নিবেশন করা আছে। কেউ যদি মনে করে যে আমি এখান থেকে অন্য কোনো বিষয়ে পড়তে চাই, টেক্সটাইলের বিষয়ে পড়তে চাই, সে চাইলে এখান থেকে ইনফরমেশন নিতে পারে। আর এই ব্লগটা লেখা হয়েছে পেপার এবং বইয়ের সমন্বয়ে, সুতরাং অথেন্টিক। তা এটার নাম হচ্ছে এনপিটিইএল। কেউ পরিচিত আছে এটার সাথে? আমরা অনেক ক্ষেত্রেই কোনো একটা বিষয় জানার ক্ষেত্রে ডিরেক্টলি গুগলে সার্চ দিয়ে দেই। তো গুগলে সার্চ দিয়ে দিলেই আসলে ইনফরমেশনটা অথেন্টিক এটা বলা যাবে না। গুগলে যে কেউ আপলোডও দিতে পারে, সেই ইনফরমেশনটা চলে আসছে। আমি একটা ব্লগ খুললাম, ব্লগে ইচ্ছামত আমি লিখলাম, আমার নলেজের ক্যাপাবিলিটি অনুযায়ী লিখলাম। সেটা ভুল হইলো কি শুদ্ধ হইলো, এটা পিয়ার রিভিউড করার কোনো চান্স গুগলে নাই। তো পেপার যেহেতু কেউ পাবলিশ করার সময় যখন পেপারে পাবলিকেশনের কাছে পাঠায়, এটা পিয়ার রিভিউড হয়, অনেকভাবে জাস্টিফিকেশন হওয়ার পরে পেপারটা পাবলিশ হয়। দ্যাটস হোয়াই ওই ইনফরমেশনটা অথেন্টিক হয়। তো অনুরূপভাবে আমরা শুধুমাত্র গুগলে সার্চ দিলেই যে ইনফরমেশন পাবো সেটা অথেন্টিক হবে, এটার কোনো নিশ্চয়তা নাই। এখন আমরা এই সাইটটা এনপিটিইএল, আমি এখন এটা তোমাদেরকে স্ক্রিন শেয়ার করে কিভাবে এনপিটিএল এ আমরা ব্রাউজ করব এটা একটু দেখাবো। এনপিটিএল এটা একটা সাইট, এটা লিখে নাও। এখানে আ আ আমি দেখাচ্ছি কিভাবে কাজটা করতে হয়। এটা ইম্পোর্টেন্ট সাইট, হ্যাঁ? দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে। এখানে কি স্যার কোর্স আকারে জিনিসপাতি সব স্যার? হ্যাঁ, কোর্স আকারে আমি দেখাচ্ছি। আমি পুরোটাই দেখাচ্ছি। হুম, 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 জি স্যার। এনপিটিএল এ সার্চ দাও।
এই যে nptel.academic.india IN তো আমরা বিডি যেমন লিখি ওরকম আরকি। সবাই একটু কাইন্ডলি দেখো এখান থেকে আমরা যখন চলে যাব মানে আমরা যখন ক্লাস শেষ হবে তখন তোমরা সবাই এখানে একটু ট্রাই করবা অবশ্যই। এই যে এখানে অনেকগুলো আছে রিসোর্সেস, কোর্সেস এ ক্লিক করলে একটা মেডিকেল কোর্সেস, একটা NPTEL কোর্সেস, হ্যাঁ? এই যে ট্যাবটা দেখতে পারতেছো এখানে দেখো লিস্ট অফ ডিসিপ্লিন, লিস্ট বাই ডিসিপ্লিন, ডিসিপ্লিন ওয়াইজ তুমি লেকচার খুঁজে পাবা। লেকচার মানে আমাদের FM1 যেমন আমাদের একটা সাবজেক্ট বা টেক্সটাইল ক্লথিং বা কমফোর্ট একটা সাবজেক্ট। এই ধরনের সাবজেক্ট গুলাকে ওরা ওই যেহেতু IIT দিল্লিতে এই সাবজেক্ট গুলো আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর আমরা ওটা খুঁজে পাবো ওখানে। এখন দেখো আমি স্ক্রল করব। লিস্ট বাই ডিসিপ্লিন প্রথমে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, তারপর বায়োটেকনোলজি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি এন্ড বায়োকেমিস্ট্রি। এগুলো আমার তো এখন দরকার নাই। আমার যেটা দরকার সেটা হচ্ছে এই যে ফিজিক্স এর পরেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। তো তোমরা তোমাদের নিজস্ব ডিভাইসের মধ্যে একটা জুম ইন করে নাও। এখানে ক্লিক করার সাথে সাথে নিচে এই যে অনেকগুলো সাবজেক্ট চলে আসলো। 1, 2, 3 দেখো নিচে আরো সবার নিচে প্রিভিয়াস লেখার পরে দেখো 1, 2, 3 আছে। 2 নাম্বার দিলে আরো 10টা সাবজেক্টের নাম আসবে। 3 নাম্বারে আরো 10টা সাবজেক্টের নাম আসবে এরকম ব্যাপারটা। এখন দেখো তো আমাদের এখানে টেকনিক্যাল টেক্সটাইলস এটা 4th ইয়ারের সাবজেক্ট। টেক্সটাইল ফিনিশিং 3rd ইয়ারের সাবজেক্ট। প্রিন্সিপালস অফ কম্বিং, রভিং, প্রিপারেশন এন্ড রিং স্পিনিং, সায়েন্স এন্ড টেকনোলজি অফ ওয়েফট এন্ড ওয়ার্প নিটিং, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং 1, এখানে প্রিন্সিপাল অফ কার্ডিং এন্ড ড্রয়িং। এই যে আমার দরকার আছে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং 1 যদি আমার দরকার পড়ে আরকি। আমি যদি FM1 পড়াচ্ছি এখানে উইভিং টেকনোলজি, নিটিং টেকনোলজি, নন-ওভেন এন্ড ব্রেডিং টেকনোলজি এন্ড নিউমেরিক্যাল প্রবলেমস কিছু প্রবলেম থাকেই আমাদের। এই যে ওয়াইন্ডিং এর মধ্যে এই যে লেকচার 1, লেকচার 2, লেকচার 3 করে এরকম করে 9টা লেকচার দেওয়া আছে এবং নিউমেরিক্যাল প্রবলেম 2 এখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে। এইভাবেই আমরা যেকোনো সাবজেক্ট যেটা আমাদের দরকার যেটা IIT দিল্লিতে আছে এই সাবজেক্ট গুলো এখানে দেওয়া অবভিয়াসলি এর থেকে বাইরে নাই। তবে অনেক সাবজেক্টই আমরা পাবো। তো এখান থেকেও আমরা আমাদের নলেজ গুলাকে গ্যাদার করতে পারি যেটা আমাদের এটা অথেন্টিক হবে। হুম, এটা অথেন্টিক হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। স্যার এখানে কি শুধু টেক্সট নাকি ভিডিও আছে স্যার? ভিডিও এইটা যেমন FM1 এটা হচ্ছে টেক্সট কোর্সে, হ্যাঁ? আরো কিছু বিষয় আছে যেগুলো মডিউল আকারে ভিডিও কোর্সেস। মানে ভিডিও কোর্সেস বলতে লেকচার দিচ্ছে আর এটা তোমাকে শুনতে হবে। জি। এই যে এখানে যে আমার স্ক্রিন তোমরা দেখতে পারতেছো টেক্সট বুকস ফর ফার্দার রিডিং, টেক্সটাইল সাইজিং, টেক্সটাইল ম্যাথমেটিক্স, উইভিং মেকানিজম বাই আর মার্কস এন্ড ATC রবিনসন, উইভিং কনভার্সন অফ ইয়ার্ন টু ফেব্রিক, ওভেন টেক্সটাইলস বাই KL গান্ধী। এই যে এই বইগুলো থেকে তারা হেল্প নিয়েছে এইটা লেখার ক্ষেত্রে। তোমরা একটু মাথায় রাখবা আমাদের এইটা শুধু নট অনলি ফেব্রিক ম্যানুফ্যাকচারিং 1, এটা যে কোনো সাবজেক্টের জন্যই হতে পারে। তুমি যদি ইলেকট্রনিক্স এর ব্যাপারে তোমার আগ্রহ থাকে তো তুমি যাচ্ছ যে একটা স্পেসিফিক বিষয়ের উপরে তুমি জানতে চাও, হ্যাঁ? বই তো অনেক আছে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যালে, তোমার কোনো একটা বিষয় দরকার হতে পারে তো সেটা তুমি এখান থেকে নিতে পারো। মেকাট্রনিক্স বিষয়ে কোনো দরকার থাকলে নিতে পারো। তুমি যদি মেকানিক্যাল সম্পর্কে কোনো দরকার থাকে নিতে পারো। যে কোনো সাবজেক্ট এখানে যেগুলা কমন পড়বে ওগুলা থেকে তোমরা ইনফরমেশন গুলো নিতে পারো। আচ্ছা, এটা আমার মনে হচ্ছিল যে তোমাদের বলা দরকার কারণ এটা খুবই হেল্পফুল হবে আশা করি যদি তোমাদের কখনো দরকার পড়ে। থ্যাংক ইউ স্যার। আমরা তো ইউটিউব থেকে সব কিছু শিখতে চাই, তো সেক্ষেত্রে অনেক সময় অথেন্টিক পাই না। এটা ভালো হ্যাঁ, লাগছে আমাদের ইউটিউব জন্য। থেকেও তুমি অথেন্টিক পাবা না কারণ তুমি তো চাইলে একটা লেকচার তুমি নিজের থেকেই আপলোড দিতে পারবা ইউটিউবে, পারবা না? তো সেটা এক্স্যাক্টলি তুমি তো স্যার। তোমার নলেজের মধ্যে থেকেই তো দিবা নাকি? তুমি যেটা জি বুঝেছো জি। সেটাই দিবা। এটা আসলে অথেন্টিক কিনা 1 জন 2 জন 3 জন 4 জনের মাধ্যমে তো জাস্টিফিকেশন হতে হবে। আদারওয়াইজ তো কথাটা ভুলও হতে পারে। তো পেপার জি যেমন স্যার। একটা অথেন্টিক সোর্স অফ ইনফরমেশন, বই যেমন অথেন্টিক সোর্স অফ ইনফরমেশন, অনুরূপভাবে এই সাইটটা তারা যারা করেছেন ওনারাও এরকম বইয়ের রেফারেন্স নিয়েই করেছেন। এবং এখানে অন্য কোনো ইনস্টিটিউট নাই, IIT যতগুলো IIT আছে সব মিলে। আচ্ছা স্যার, যে এখানে স্যার টেইলর অ্যান্ড ফ্রেন্সিস স্যার
একটা জিনিস বলছিলেন, এটা যে আমি ঠিকঠাক বুঝতে পারিনি স্যার। টেইলর অ্যান্ড ফ্রান্সিস হচ্ছে একটা পাবলিকেশনস, যেমন মনে করো পেপারের নামের মধ্যে টেইলর অ্যান্ড ল্যান্সেট এগুলো। ফ্রান্সিস, এলসিভিআর যেরকম আছে, স্প্রিঞ্জার আছে, আইট্রিপলি আছে, এমারেল্ড আছে, এসিএস আছে, অনুরূপ ভাবে এখানে টেইলর ফ্রান্সিসও একটা পাবলিকেশন, আচ্ছা আচ্ছা, পাবলিশার। বুঝতে তোমার পারছি। পেপার যদি চাও টেইলর ফ্রান্সিস পাবলিশ করবে, তুমি তাকে সাবমিট করলে সে তোমার পেপার পাবলিশ করে দিবে, সেটা যদি অথেন্টিক হয়। তারা পে বইও করা লাগবে পাবলিশ স্যার। করে। হুম হুম আচ্ছা জি স্যার। হুম। বইও এই পাবলিশ হলো করে স্যার। মূলত, হ্যাঁ, আর এদের অনেক বইয়ে দেখবে উডহেডের বইগুলো টেইলর ফ্রান্সিসও আছে, হ্যাঁ। সিআরসি প্রেসও আছে, সিআরসি প্রেস আমেরিকান একটা, সিআরসি সিআরসি প্রেস, প্রেসের সিআরসি। টেইলর ফ্রান্সিস, সিআরসি প্রেস। তো এই বইগুলো তোমরা লিবজেনে পাবা, লাইব্রেরি জেনেসিস এর যেটা বলেছিলাম ওখানে পাওয়া যায়। আচ্ছা, আমরা আজকে যেটা আলোচনা করব, আমি তো মনে করেছিলাম যে আজকে ওয়াইন্ডিং পড়াবো, হ্যাঁ। তো যেহেতু তোমাদের এটা হয়নি, আমরা আজকে শুরু করব গিয়ার। গিয়ারের নাম পড়িয়েছিলাম আমরা বিভিন্ন গিয়ার, তার মধ্যে ১ নম্বরে আমি বলেছিলাম স্পার গিয়ার। গিয়ারের আমি উদাহরণ দিয়েছিলাম, আমাদের বুটেক্সের লোগো বলেছিলাম না? জি স্যার, বলা হয়েছে। জি স্যার। হ্যাঁ, বুটেক্সের লোগো একটা গিয়ার। জি স্যার। যেমন পুলির ডায়া মেজার করতে হয়, আমি আগেও বললাম, আগেও বলেছি, আজকেও বলতেছি, পুলির ডায়া মেজার করতে হয়। তোদের পার্টিসিপেন্টস কিন্তু মোটামুটি কম, 39 অনলি, আমি সহ। পুলির ডায়া মেজার করতে হয়, এবং পুলি বেল্টের সাহায্য ছাড়া কখনোই পাওয়ার ট্রান্সমিট করতে পারে না। গিয়ারের ক্ষেত্রে কোন ধরনের গিয়ারের ডায়া মেজার করতে হয় না। গিয়ারের ক্ষেত্রে নাম্বার অফ টিথ, দাঁত সংখ্যা গুনতে হয়। গিয়ারে যেহেতু দাঁত থাকে, আমাদের বুটেক্সের লোগোর চারপাশে দেখবা, এ এ এটা যে বুটেক্সের লোগোর ব্যাপারটা দেখাই। আমরা সবাই দেখেছি, তারপরেও একটু রিমাইন্ড করায় দিই যাতে বুঝতে সুবিধা হয়। এরকম থাকে না? দাঁত কাটা জি স্যার, স্পাইক গুলা। আছে তো না? জি। হ্যাঁ, এটা স্পাইক বলবো না আমরা, এটা আচ্ছা টিথ। আচ্ছা, টিথ এটা বলবেন তো। গিয়ারে এটাকে টিথ বলা হয়, টিথ, নাম্বার অফ টিথ। জি মানে স্যার। আমরা এখানে গুনবো, গিয়ারের ক্ষেত্রে গুনবো যে ১, ২, ৩, ৪, ৫, ৬, এরকম হোল সার্কামফারেন্সে কতটা টিথ আছে, নাম্বার অফ টিথ অফ এ গিয়ার। এবং গিয়ারটা তো কোনো একটা শ্যাফটের সাথে লাগানো থাকতে হবে, ঠিক না? মাঝখানে একটা হোল থাকবে। কিন্তু আমাদের লোগোতে তো হোল দেখানো নাই। আমাদের লোগোতে গিয়ারটাকে রিপ্রেজেন্ট করা আছে গিয়ার হিসেবে। আমি গিয়ার বোঝানোর জন্য, যাতে সহজে বুঝতে পারো এইজন্য বললাম লোগোর কথা। এবং আরেকটু সহজ করি, আমরা গিয়ার দেখেছি। যেমন আমাদের ঢাকা শহরে গরমকালে যেরকম ওই যে আখের রস বিক্রি করে না? আখের রস বিক্রি করার যে ভ্যানগুলো আছে, দেখছো? জি স্যার। এই আখের রস বিক্রি করার ভ্যানের মধ্যে দেখবা যে একটা শ্যালো ইঞ্জিন আছে। মানে ওটা আ আ তেলের সাহায্যে চলে। ওই শ্যালো ইঞ্জিনের সাথে ছোট একটা পুলি লাগানো আছে। সেই পুলিটাকে আমরা বলতেছি মোটর পুলি, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। মোটর পুলি, ছোট একটা পুলি লাগানো আছে। সেই মোটর পুলি থেকে বেল্টের সাহায্যে বড় একটা পুলিতে পাওয়ার ট্রান্সমিট হইছে। দিস ইস মেশিন পুলি। এটা হচ্ছে মেশিন পুলি। এখান থেকে পাওয়ার ট্রান্সমিট হচ্ছে। একটা যদি ক্লকওয়াইজ ঘোরে, এ এ এ পুলিটা যদি ক্লকওয়াইজ ঘোরে, বি পুলিটাও ক্লকওয়াইজ ঘুরবে। ঠিক না? জি স্যার। আচ্ছা, যদি এরকম হয়, এখন কি ঘটবে? স্যার এ অপোজিট যদি ক্লকওয়াইজ ঘোরে, বিটা অ্যান্টি অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ অ্যান্টি ঘুরছে। ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে এটা একটা বিষয় আছে। এটা ক্রস বেল্ট। এখন যেটা তোমরা দেখতেছো, এটা ক্রস বেল্ট, হ্যাঁ? আমরা আমাদের আখের রসের দোকানে এরকম দেখি না। আমরা আখের রসের দোকানে কিন্তু স্ট্রেইট বেল্টে দেখি, মানে ডিরেক্টলি এ যদি ক্লকওয়াইজ ঘুরে, বিও ক্লকওয়াইজ ঘুরবে, রাইট? জি স্যার, রাইট। হ্যাঁ। তো এখানে আখের রসের দোকানে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে মোটর পুলি মেশিনগুলো তো থাকলোই, যার ভিতর দিয়ে আখটাকে পাস করানো হয়, ঠিক না? এরকম ২ টা রোলার থাকে। এই রোলারের সাথে এই গিয়ার লাগানো থাকে।
এখানে একটা গিয়ার লাগানো থাকে, এখানে একটা গিয়ার লাগানো থাকে। ঠিক না? দাঁত কাটা থাকে। জি স্যার। মনে পড়ছে? জি এর স্যার, ভিতর দিয়ে তো জি। আমাকে আর্ক পাস করতে হবে। এবং এই ডিসট্যান্সটাকে আমরা বলতেছি পিচ ডিফারেন্স। পিচ ডিফারেন্স। আমাদের মেকানিক্যালের ভাষাটাকে পিচ ডিফারেন্স বলা হয়। অর্থাৎ এর সেন্টার অফ এক্সিস থেকে এর সেন্টার অফ এক্সিস এটার দূরত্বকে পিচ ডিফারেন্স বলা হয়। যদি এটাকে খুব ছোট করা হয় তা আগ অনেক ক্ষেত্রে প্রবেশ করবে না। সেক্ষেত্রে মানে মেশিনটার ড্যামেজ হয়ে যেতে পারে। আর যদি খুব বেশি বড় করা হয়, আখের রস যেহেতু নিঃসরণ করার উদ্দেশ্য আমার, তো সেক্ষেত্রে প্রপারলি আখের রসটা নিঃসরিত হবে না। এজন্য এখানে একটা মিনিমাম ডিসটেন্স রাখা হয় যাতে একটু ফাঁক থাকে। এর ভিতর দিয়ে যখন আখটা পাস করানো হবে যাতে আখটা প্রপারলি আ আ এক্সট্রাক্ট হয়ে যায়। আখের রসটা প্রপারলি ওখান থেকে বের হয়ে আসে। তো এই যে বাম দিকে যে অংশটুকু দেখাচ্ছি ২ টা গিয়ার থাকে। একটা A একটা B। এই ২ টা হচ্ছে গিয়ার। মাঝখানে একটা পয়েন্টকে আমি দেখো এখানে খুব গাঢ় করে দেখাইছি। এটা হচ্ছে ইন্টারমেশিং পয়েন্ট। এখানে টিথ গুলাকে আমরা যখন রিপ্রেজেন্ট করব, এটা যদি একটা গিয়ার হয়, এর টিথ গুলাকে রিপ্রেজেন্ট করে এভাবে। কেটে, দাগ কেটে। অর্থাৎ গিয়ার দেখতে তো সার্কুলার। এরকম লোগোর মতো। হ্যাঁ? কিন্তু এই সাইড থেকে যদি আমি দেখি তাহলে কেমন দেখাবে? সেটাই কিন্তু এই ভিউ। যেভাবে আমরা পুলির ক্ষেত্রে দেখিয়েছিলাম। একটা হচ্ছে গোল, দেখতে তো গোল। কিন্তু যখন আমরা সাইড থেকে একটা ডিরেকশন থেকে দেখি, সাইড থেকে, লেফট সাইড থেকে বা রাইট সাইড থেকে, তখন পুলিকে আমরা একটা রেক্টেঙ্গেল শেপে দেখি, না? এক্সাক্টলি এরকম স্যার। একটা শেপে দেখি। অনুরূপভাবে গিয়ার তো দেখতে গোল এবং এখানে দাঁত কাটা দেখা যাবে। যেভাবে আমি আগে লোগোর বিষয়টা বললাম। কিন্তু যখন সাইড থেকে দেখব তখন গিয়ারকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করব যে এরকম করে একটা রেক্টেঙ্গেল শেপ আঁকবো এবং মাঝখানে দাগ কেটে দেব। একেকটা দাঁত একেকটা টিথ। এটা তো কি যেহেতু আমরা ইন্টার কি বলে স্যার? যেটা কি ইন্টার? কেন্দ্রে এটা তো শ্যাফটের জন্য হোল থাকবে। মানে এটা কোথাও না কোথাও স্যার, মাউন্ট করতে হবে কিনা? আমরা গিয়ারটাকে তো জি কোথাও স্যার। না কোথাও মাউন্ট করব। যেমন এই দেখো জি আমাদের স্যার। যে আখের রসের কথা বলা হয়, এই যে ২ টা রোলার, ঠিক না? স্টিলের জি। সারফেসের রোলার। এই রোলারের এই অংশটুকুটা এই যে ২ টা শ্যাফট বের হইছে না রোলার থেকে? জি। এটা তো আসলে গিয়ার শ্যাফট। রোলার শ্যাফট as well as গিয়ার শ্যাফট, ঠিক না? এটা জি স্যার। গিয়ারের শ্যাফট হিসেবে কাজ করতেছে। এবং জি। সেক্ষেত্রে এই যে ইন্টারমেশিং পয়েন্ট এটাকে বলা হয়। ইন্টারমেশিং পয়েন্ট। ইন্টারমেশিন। ওকে স্যার। ইন্টারমেশিং, ইন্টারমেশিং পয়েন্ট। ওকে স্যার। ২ টা গিয়ার পাওয়ার ট্রান্সমিট করে যেমন পুলি পাওয়ার ট্রান্সমিট করে বেল্টের সাহায্যে, ঠিক না? আর গিয়ার পাওয়ার ট্রান্সমিট করে টিথের টিথের সাহায্যে। ইন্টারমেশিং এর মাধ্যমে। জি। বাই দ্য ইন্টারমেশিং অফ দ্য টিথ। জি স্যার। বাই দ্য ইন্টারমেশিং অফ দ্য টিথ। এটা লিখে নাও। গিয়ার পাওয়ার ট্রান্সমিট করে বাই দ্য ইন্টারমেশিং অফ দ্য টিথ। তা টিথের পাওয়ার ইন্টারমেশিং এর মাধ্যমে পুলি গিয়ার পাওয়ার ট্রান্সমিট করে। এই যে ২ টা গিয়ার, A গিয়ার আর B গিয়ার। মাঝখানে অংশটুকু গাঢ় করে দেওয়ার অর্থ হচ্ছে এটা হচ্ছে ইন্টারমেশিং পয়েন্ট। কারণ আমাকে তো A এবং B ডিনোট করতে হবে। আমি যদি এখানে গাঢ় করে না দেই, তাহলে আমি বুঝতেই পারব না যে পুরো একটা গিয়ার না ২ টা গিয়ার। যেমন এভাবে দিলাম আমি। বুঝেই উঠতে পারব না কোনটা আসলে গিয়ার। মানে ১ টা না ২ টা। সেজন্য এখানে যদি গাঢ় করে দেই বুঝতে পারবো উপরেরটা A গিয়ার, নিচেরটা B গিয়ার এবং শ্যাফট লাগানোর জন্য এখানে এরকম করে শ্যাফট লাগাইতে পারবো আমি। সেন্টারে যেহেতু শ্যাফট কাটা থাকে, হোল কাটা থাকে, তাহলে শ্যাফটটা তো সেন্টারেই মাউন্ট করতে হবে। ঠিক না? জি স্যার। তাহলে পুলির ডায়া কম বেশি করার অর্থটা কি? পুলির ডায়া কম বা বেশি হতে পারে কিনা? জি স্যার, অবশ্যই হতে পারে স্যার। রোটেশনাল অনুরূপভাবে স্পিডটাকে হচ্ছে কন্ট্রোল করার নাম্বার জন্য। গিয়ারের টিথ সংখ্যাও কম বেশি হতে পারে। তো জি পুলির স্যার। যখন ডায়া কম বেশি হয়, ডায়া ছোট বড় হয়, সেক্ষেত্রে ছোট এরকম একটা ছোট ডায়ার পুলি যদি হয়, আর্কিং সেক্ষেত্রে বেশি আমরা হবে। যদি একে সাইড থেকে দেখি তাহলে এর লেংথটা কি ছোট করতে হবে কিনা? হ্যাঁ, এই জি। লেংথটা ছোট করতে হবে। মানে কি এটা ডায়া, জি স্যার, একদম। এটা ডায়া, রাইট? জি। আমরা যদি এই পুলিটার কথা চিন্তা করি, এই পুলিটাকে সাইড থেকে দেখলে এরকম একটা রেক্টেঙ্গেল শেপে দেখা যাবে। আমারটা যদি এক্সাক্ট রেক্টেঙ্গেল হয়নি, বোঝানোর জন্য বলতেছি। রেক্টেঙ্গেল শেপে দেখা যাবে। সেক্ষেত্রে এই যে লেংথ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি দেখাইছি, এটাই মূলত পুলির ডায়া, রাইট? এটা ছোট এক্সাক্টলি স্যার। পুলি হলে ছোট লেংথ দিতে হবে। আর যদি বড় পুলি হয়, পুলিটা বড়, জি স্যার। সেক্ষেত্রে এখানে বড় করে দেখাইতে হবে। ঠিক কি না?
জি স্যার লেংথটা ঠিক। বড় করতে হবে। এখন মনে করো আমি বলতেছি মোটর পুলি থেকে মেশিন পুলিতে পাওয়ার ট্রান্সমিট হচ্ছে। মোটর পুলি, এটা দিস ইজ মোটর, এখানে একটা পুলি আছে, এটা আছে ভি পুলি, এটা মেশিন পুলি। এই যে বড় করে দিলাম, মানে মানেটা কি? মানে মোটর পুলির ডায়া কম, মেশিন পুলি। হ্যালো হ্যালো জি স্যার, আপনাকে এখন শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, একটু আগে একজন ফোন দিয়েছিলেন, থামো। আচ্ছা, মোটর পুলির ডায়া ছোট যদি হয় সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে মোটর পুলিকে যখন রিপ্রেজেন্ট করব সেক্ষেত্রে লেংথটা ছোট দেব। এই লেংথটা বড় হলে ডায়া যদি বড় হয় তাহলে এটাকে বড় দেখাবো, ঠিক না? জি অনুরূপ স্যার। ভাবে গিয়ারের ক্ষেত্রে নাম্বার অফ টিথ যদি কম হয় সেটাকে আমরা ছোট এভাবে দেখাবো, মানে লেংথটা ছোট করে দেবো। আর যদি নাম্বার অফ টিথ বেশি হয় বড় করে দেখাবো। স্যার এমন হতে পারে না যে বড় গিয়ারে স্যার টিপ সংখ্যা কম, বাট ছোট গিয়ার বা টিপ সংখ্যা অনেক বেশি, এক্ষেত্রে কি করবো? বড় গিয়ারে টিথ সংখ্যা অনেক কম। মানে মানে টিপ বড় বড়, বাট মানে সংখ্যাটা নাম্বারে কম স্যার। আর ছোট যেটা গিয়ারটা ছোট, বাট অনেক ছোট হুম, ছোট অনেকগুলা টিপ। তো সেই ক্ষেত্রে আপনি যে বলেন স্যার টিপ সংখ্যা বেশি হলে বড় করে দেখাবো, আর সার্কামফারেন্স টিপ বেশি হলেই তো, সার্কামফারেন্স বেশি হলে টিথ সংখ্যা বেশি হওয়াটাই স্বাভাবিক। যদি অনেক ক্ষেত্রে হয় না স্যার যে বড় হইলেও ছোটটার তুলনায় অনেক সময় কম থাকে, যে যদি বড় টিপ হয়, মানে সাইজে যদি বড় টিপ হয়, তাহলে দেখা যাচ্ছে যে পুরা সার্কামফারেন্সে স্যার খুব বেশি টিপ আসতেছে না। আবার যদি এরকম হয় স্যার, ছোট গিয়ার বাট টিপ গুলো ছোট ছোট বলে স্যার ওইটুকু সার্কামফারেন্সের মধ্যে অনেকগুলো আসতেছে। তো সেই ক্ষেত্রেও কি স্যার টিপ সংখ্যা দিয়ে স্যার আমরা সাইজটাকে ডিসাইড করে ফেলবো? এরকম আমি দেখিনি ভাই, তুমি দেখছো? আচ্ছা স্যার, মানে এই যে ওরটা যেটা সমস্যা হইতেছে স্যার, মানে হচ্ছে ও আপনি তো একটা কেস স্টাডির কথা বলতে, যদি হয় তাহলে কি টিপ করবে? দেখাই নাই স্যার। স্যার আপনি তো আর আবার টিপ দেখান নাই, আপনি দেখাইছেন স্যার আবার ডায়ামিটারটা। তো তো হচ্ছে মানে বড় ছোট বোঝানোর জন্য বলেছি আমি, বড় হ্যাঁ ছোট জি স্যার। বোঝানোর জন্য। এখানে হ্যাঁ ডায়া জি দিয়ে যেমন বড় বোঝানো বোঝাচ্ছি, যখনই একটা সার্কামফারেন্স বা পরিধি বড় হবে সেখানে অবশ্যই টিথ সংখ্যা বেশি হবে। কারণ আমাকে এখানে মাথায় রাখতে হবে কিন্তু আমি একটা গিয়ার থেকে আরেকটা গিয়ারে পাওয়ার ট্রান্সমিট করব। তো এখানে আমি হালকা করে টিথের সংখ্যা কমাই দিলাম, মানে কি বড় ডিস্টেন্স বেশি করে দিলাম, পিচ ডিস্টেন্স বেশি করে দিলাম, এখানে আহ, 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 কম করে দিলাম, এরকম করা যাবে না, তাহলে তো পাওয়ার ট্রান্সমিট করতে পারবো না আমি। মানে এ এ এ গিয়ার এবং বি গিয়ার যদি তাদের মধ্যে পাওয়ার ট্রান্সমিট করতে চায়, দিস ইজ এ গিয়ার। জি স্যার। টিপগুলো সাইজ সবগুলো স্যার সমান হওয়া লাগবে স্যার। মানে সাইজ সমান বলতে এর পিচ ডিফারেন্স, একটা হ্যাঁ টিপ জি থেকে স্যার আরেকটা একদম। টিপের ডিফারেন্সটা তো সেম না হলে তুমি তো কেমনে, এ জি যখন স্যার। ঘুরবে তখন বি কে তো ঘুরতে হবে। পাওয়ার এটা তো হবে ট্রান্সফারই না। হবে না স্যার হ্যাঁ, তখন। হবে না। এই জন্য বলতেছে, ও যেটা বলতেছে সেটা হয়তোবা আমি পাওয়ার ট্রান্সমিট করার জন্য এ থেকে বি তে আসবে, বি থেকে এ তে আসবে, এই ধরনের গিয়ারের ক্ষেত্রে বলতেছি। যখন অন্য কোথাও একটা গিয়ার ইউজ হয়েছে আর একটা গিয়ার আরেক জায়গায় ইউজ হয়েছে, সেটা তো আলাদা বিষয়। আমি তো ডায়াগ্রামের ক্ষেত্রে কিভাবে আঁকবো সেটা বলতেছি। কারণ এখানে এ এবং বি দুইটা গিয়ার, এ গিয়ারের টিথ সংখ্যা হচ্ছে 36, বি গিয়ারের টিথ সংখ্যা হচ্ছে 18, অর্ধেক। এখন এ গিয়ার ঘুরলে বি গিয়ার ঘুরবে, তাহলে এখন এ গিয়ারের মধ্যে এক একটা টিথের ডিস্টেন্স এবং এক একটা টিথ যখন তৈরি করা হয়েছে তখন যে ফর্মুলা মেনটেন করা হয়েছে, বি গিয়ারের টিথ বানানোর সময় একই ফর্মুলা মেনটেন করতে হবে। কারণ এ কাকে ঘোরাবে? বি কে ঘোরাবে। এ তো বি কে ঘোরাবে, ঠিক না? মনে করো এ ঘুরলে বি ঘুরে, তাহলে এর সাথে সাথে বি ঘুরবে, কিন্তু এ গিয়ারের নাম্বার অফ টিথ হচ্ছে কত? 36, বি এর হচ্ছে 18। ঠিক আছে? জি স্যার একদম। হুম, সেটা হতে পারে, ও যেটা বলছে এটা হতে পারে, কিন্তু সেক্ষেত্রে যদি ওই গিয়ারটার কথা চিন্তা করা যায়, এটা একটা গিয়ার পাওয়ার ট্রান্সমিটের জন্য না, এমনি একটা গিয়ারের কথা চিন্তা করতেছো তুমি, যে একটা হইতে পারে এরকম যে পুরা সার্কামফারেন্সে কম টিথ দিলাম, জি একটা স্যার, টিথ এমন থেকে তো একটা হইতেই পারে। টিথের ডিস্টেন্সকে বাড়াই দিলাম, কিন্তু যখন ও যাকে পাওয়ার ট্রান্সমিট করবে তাকে ওই ফর্মুলা মেনটেন করেই টিথ সংখ্যা গুনতে হবে, জি স্যার, যেহেতু আমি সে জি আরেকটাকে স্যার। পাওয়ার ট্রান্সমিট করবে, মানে ইন্টারমেশিং এর মাধ্যমে। আমি বুঝতে পারছি। এক্ষেত্রে স্যার জি স্যার, ও বুঝতে যদি পারছি। আমি স্যার তো বলছিলাম ঘড়ি কাটার যদি, ইন্ডিভিজুয়ালি কথা বলছিলাম স্যার। জি স্যার, ও বলো যদি বলো, স্যার ঘড়ির কাঁটা। ঘড়ি কাঁটারটা যদি দেখে, তো সেক্ষেত্রে দেখবে যে ঘন্টার জন্য যে এই যে গিয়ারটা ইউজ করা হয়েছে
আর হচ্ছে এই যে মিনিটের জন্য ইউজ করা হয়েছে, সাইজ ঠিক আছে, একটা ছোট একটা বড়, কিন্তু সবগুলোর মধ্যে কিন্তু টিথের সাইজ সেম। ওই ঘড়ির কাঁটার কথা চিন্তা বলতেছো তোমরা? ও, মানে না আমি স্যার, এ এবং বির আচ্ছা ঠিক আছে, বুঝছি একই আমি তো তোমরা। মেকানিজম স্যার, একই তো হ্যাঁ, মেকানিজম। মেকানিজমটা একই, একই মেকানিজম। জি আমি স্যার। বলছি এর সাথে বি এর যদি হয়, এবং সেক্ষেত্রে কিছু বিষয় আছে আমি তোমাকে বলি। একই গিয়ার শ্যাফটের সাথে, একই গিয়ার শ্যাফটের একটা শ্যাফট, এখানে অনেক ধরনের গিয়ার লাগানো থাকতে পারে, এটাকে কম্পাউন্ড গিয়ার বলা হয়। জি স্যার, জি স্যার, একদম। কম্পাউন্ড গিয়ার বলা হয়। একই শ্যাফটে এখানে একটা গিয়ার লাগানো আছে, এখানে একটা গিয়ার লাগানো আছে, এরকম একটা গিয়ার লাগানো আছে, তিনটাই গিয়ার। এই ধরনের কিছু গিয়ার পাবা, এটা কম্পাউন্ড গিয়ার। গিয়ার তো অনেক টাইপের আছে, হ্যাঁ হ্যাঁ, অনেক টাইপের গিয়ার আছে। এটা পুলি, কম্পাউন্ড পুলি। এবং গিয়ার যদি হয় এটা এইভাবে বসে যাবে একটার সাথে একটা, বুঝছো? তো মূলত গিয়ার পেয়ার সিস্টেমে কাজ করে, মানে একটা গিয়ার আরেকটা গিয়ারকে পাওয়ার ট্রান্সমিট করার জন্য যেহেতু ইন্টারমেশিং হতে হবে, তো অবশ্যই একটার সাথে একটা পেয়ার সিস্টেমে হবে। তো আমি প্রথমে যে গিয়ারটার কথা বলতেছি সেটা হচ্ছে স্পার গিয়ার। এই যে দুইটা গিয়ার ইন্টারমেশিং এর জন্য তারা পাশাপাশি কাছাকাছি আসবে, এবং দুইটা গিয়ারের টিথ ইন্টারমেশিং হয়ে যাবে। এই যে এটা টিথ যদি এরকম হয়, আর একটা টিথ হবে এরকম। হোল সার্কামফারেন্সে তো গিয়ার টিথ টিথ থাকবেই, কিন্তু একটা যদি এরকম হয়, দিস ইজ দ্য টিথ অফ গিয়ার এ, তা আরেকটা গিয়ার যদি ইন্টারমেশিং এর কথা বলতেছি আমি, এরকম হবে। মানে এইভাবেই সিস্টেমটা হবে, মানে ইন্টারমেশিং পয়েন্টটা বোঝানোর জন্য বলতেছি। উপরেরটা যদি এ হয়, নিচেরটা হবে বি, ইন্টারমেশিং এর মাধ্যমে পাওয়ার ট্রান্সমিট করবে এখানে। এই যেমন এ গিয়ার, এটা এটা হচ্ছে বি গিয়ার। এ গিয়ারের হোল সার্কামফারেন্সে যেমন টিথ থাকবে, বি গিয়ারের হোল সার্কামফারেন্সেও টিথ থাকবে। এ যখন ঘুরতে থাকবে ক্লকওয়াইজ, তখন বি ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট? এরকমই তো, জি স্যার, জি। জি স্যার। ঠিক আছে? কারণ তুই ঘুরাও তো একটু, দেখবা যে অ্যান্টি ক্লকওয়াইজ, বি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। এবং এটা পুলি না, এটা গিয়ার। গিয়ারের ক্ষেত্রে এখানে টিথ সংখ্যাটা দিতে হবে, টিথ দিতে হবে, সংখ্যা না, টিথ আকাই দিতে হবে, জি স্যার, ঠিক আছে? না হলে পুলির মতো মনে হবে। পুলির মতো মনে হয়। তাহলে একটা হচ্ছে স্পার গিয়ার, জি স্যার। এবং এটাকে যখন আমরা সাইড থেকে দেখবো, এই গিয়ারটাকে যখন আমরা সাইড থেকে দেখবো, তখন পেয়ার সিস্টেম এরকম হবে। এখন আমরা যখন মেশিনে দাঁড়াবো, কোনো মেশিনের গিয়ারিং ডায়াগ্রাম আঁকতে চাই আমি, কোনো মেশিনের গিয়ারিং ডায়াগ্রাম আঁকতে চাই, মেশিনের ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইড, কোনটা ফ্রন্ট সাইড কোনটা ব্যাক সাইড হবে? মেশিনের সবসময় ডেলিভারি সাইডটা হচ্ছে ফ্রন্ট সাইড। তাহলে যেখানে ইনপুটে সেটা ব্যাক সাইড হওয়ার কথা, ঠিক না? ডেলিভারি সাইডটাকে আমরা ফ্রন্ট সাইড বলবো। আমি কোন একটা মেশিনে গিয়ারিং ডায়াগ্রাম আঁকতে চাই, অর্থাৎ মেশিনে কিভাবে পাওয়ার ট্রান্সমিট হচ্ছে মেশিনের বিভিন্ন অংশের মধ্যে, এটা আঁকতে চাই। তো আমি মনে করো মেশিনের ফ্রন্টে দাঁড়ালাম, অথবা ব্যাকে দাঁড়ালাম, অথবা লেফট সাইডে অথবা রাইট সাইডে, যে কোনো একটা সাইডটা আমাকে রেফারেন্স হিসেবে নিতেই হবে, হবে কিনা? আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করার সময় দেখেছি যে আমাদেরকে টপ ভিউ, ফ্রন্ট ভিউ, ব্যাক ভিউ এরকম করে আঁকতে হয়েছে। অনুরূপভাবে কোনো মেশিনে যখন গিয়ারিং ডায়াগ্রাম আঁকবো আমরা, পাওয়ার ট্রান্সমিটিং ডায়াগ্রাম, সেক্ষেত্রে আমাদেরকে মেশিনের একটা সাইড ঠিক করে নিতে হবে। ফ্রন্ট সাইড থেকে যদি আঁকি, আমি একটা মেশিনের ফ্রন্টে দাঁড়ায় আছি, সে ফ্রন্টে দাঁড়ায় আমি পুলিকে যেভাবে দেখতে পাবো সেভাবে আঁকতে হবে, গিয়ারকে যেভাবে দেখবো সেভাবেই আঁকতে হবে। ফ্রন্ট থেকে দেখলে কেমন দেখায়? যদি ফ্রন্ট থেকে দেখলে গিয়ারকে এইভাবে দেখা যায়, সার্কুলার ভাবে দেখা যায়, সার্কুলার ভাবে দেখা যায় এবং লোগোর মতো দেখা যায়, সাইডে টিপ দেখা যাচ্ছে, তাহলে ওভাবে আমি ড্র করব। আর যদি দেখা যায় যে না, আমি সাইড ফ্রন্টে দাঁড়াই এভাবে দেখা যাচ্ছে, এখন যেভাবে আমি স্পটলাইট যেখানে দিয়েছি, গিয়ারটাকে এভাবে দেখা যাচ্ছে, গিয়ারটাকে সার্কুলার দেখা যাচ্ছে না এবং রেক্টেঙ্গেল শেপে দেখা যাচ্ছে দুইটা গিয়ারকে, তখন আমি গিয়ারিং ডায়াগ্রাম ড্র করার সময় এভাবে ড্র করব।
আর যদি 3D আঁকাই 3D মানে একটা y এক্সিস থেকে আঁকাই x y z এক্সিস থেকে একটা কোণা থেকে কোণাকুনি ভাবে আঁকাই সেক্ষেত্রে তো সেটা আমি সেভাবেই আঁকবো যেভাবে দেখতে পাবো আমি। বাট যদি আমরা 2D কোন একটা গিয়ারিং ডায়াগ্রাম ড্র করতে চাই 2D সেক্ষেত্রে যদি ফ্রন্টে দ্বারা আঁকি কোন মেশিনের ফ্রন্ট সাইড থেকে বা ডেলিভারি সাইড থেকে সেক্ষেত্রে আমাকে গিয়ার বা পুলিকে যেভাবে দেখবো যেরকম ভাবে দেখবো সেভাবেই আঁকতে হবে। যদি আমরা এরকম সার্কুলার দেখি সার্কুলার আঁকবো, যদি এরকম রেক্টেঙ্গেল দেখি রেক্টেঙ্গেল আঁকবো। এই জন্য আমি যখন পুলি আঁকাইছিলাম তখন অবশ্যই গোল করে দেওয়ার পরে বাম দিক থেকে একটা অ্যারো দেখাইছিলাম যাতে বোঝা যায় যে এই দিক থেকে দেখলে কেমন দেখায়। এটা আমি মিন করেছিলাম যে যদি আমরা মেশিনের গিয়ারিং ডায়াগ্রাম মেশিনের দ্বারাই আঁকি সেক্ষেত্রে যে দেখলে যেরকম মনে হবে সেভাবে আঁকতে হবে টুরির ক্ষেত্রে। তো স্পার গিয়ার এটাকে স্পার গিয়ারিং বা স্পার গিয়ার একটা গিয়ারকে স্পার গিয়ার বলা হয় এবং এটাকে আমরা বলতেছি স্পার গিয়ারিং। যেহেতু গিয়ারিং মানে হচ্ছে একটা থেকে আরেকটা পাওয়ার ট্রান্সমিট করবে। 2 নাম্বার হচ্ছে বেভেল গিয়ার। গিয়ার ইউজ হয় এক শ্যাফট থেকে আরেক শ্যাফটে পাওয়ার ট্রান্সমিট করার জন্য। তো বেভেল গিয়ার কি হবে আমরা দেখলাম স্পার গিয়ারের ক্ষেত্রে দুইটা শ্যাফটে প্যারালাল ছিল, একটা গিয়ার এ আর একটা গিয়ার বি। এখানে দুইটা শ্যাফটে ছিল প্যারালাল এবং নন ইন্টারসেক্টিং শ্যাফট। শ্যাফটটা প্যারালাল হওয়ার কারণে কখনো ইন্টারসেক্ট করবে না, একটা অপরটাকে কখনো ইন্টারসেক্ট করবে না। করবে না স্যার, করবে না। হ্যাঁ, নন ইন্টারসেক্টিং অথবা প্যারালাল শ্যাফটের ক্ষেত্রে আমরা স্পার গিয়ার দেখলাম যে পাওয়ার ট্রান্সমিট করতেছে একটা গিয়ার থেকে আরেকটা গিয়ার এ থেকে বি তে পাওয়ার ট্রান্সমিট করতেছি আমরা, সেক্ষেত্রে প্যারালাল শ্যাফট। বেভেল গিয়ারের ক্ষেত্রে আমরা প্যারালাল না, আমরা এরকম নন প্যারালাল শ্যাফটে পাওয়ার ট্রান্সমিট করব। সেটা 90 ডিগ্রি হতে পারে অথবা অন্য কোনো ডিগ্রিতেও হতে পারে, 90 ডিগ্রি হতে পারে অথবা 75 ডিগ্রিতেও পাওয়ার ট্রান্সমিট হতে পারে। মানে শ্যাফট দুইটা ইন্টারসেক্টিং হবে এবং সেটা প্যারালাল হবে না হওয়ার কারণে সেটা ডিগ্রি কিরকম হবে ফুল 90 ডিগ্রি হতে পারে অথবা অন্য কোনো অ্যাঙ্গেলও হতে পারে অ্যাকর্ডিং টু মাই রিকোয়ারমেন্ট। আমি যদি কোনো মেশিন ডিজাইন করি সেক্ষেত্রে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে এটা কিন্তু স্পার গিয়ারের কথাটাই বললাম, বেভেল গিয়ার এখন শুরু করিনি, আমি এমনি টপিক লিখেছি। আগেরটা বোঝানোর চেষ্টা করেছি যে নন ইন্টারসেক্টিং অথবা প্যারালাল শ্যাফটে পাওয়ার ট্রান্সমিট করলাম আমরা স্পার গিয়ারের মাধ্যমে। এখন যদি বেভেলের কথা চিন্তা করি, এটা একটা গিয়ার, একটা গিয়ার আগে দেখাই কিরকম। এটা কনিক্যাল শেপের গিয়ারটা হয়। এখানে দাগ কাটা থাকে, ল্যাব হলে আমি ল্যাবে দেখাইতাম, তারপরে আমি তোমাদেরকে ইউটিউব থেকে দেখাবো বা তোমরা নিজেরাও দেখতে পাবা। এরকম একটা গিয়ার থাকে আর এখানে একটা গিয়ার থাকে। টিথ কাটা আছে, এটা এ এটা বি। এখানে দুইটা শ্যাফট, এটা একটা শ্যাফট এটা একটা শ্যাফট, একটা অপরটার সাথে ইন্টারসেক্ট করতেছে এবং সেক্ষেত্রে 90 ডিগ্রিতে পাওয়ার ট্রান্সমিট করতেছে। একটা শ্যাফট যদি হরাইজন্টাল ডিরেকশনে আছে দেখো এক্স এক্সিসে আর একটা ওয়াই এক্সিসে আছে, ঠিক না? আগেরটা যেমন ছিল দুইটা শ্যাফট এ এবং বি, যে গিয়ারের শ্যাফটে লাগানো আছে এ গিয়ার বি গিয়ার স্পার গিয়ারের ক্ষেত্রে দুইটাই প্যারালাল ছিল, আর এখানে দুইটাই হচ্ছে কি প্যারালাল না, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সেটা অন্য কোনো ডিগ্রি অ্যাঙ্গেলেও হতে পারে, 90 এর কম। সরি বলো কি বললা? ভার্টিক্যাল বলছিলাম স্যার, মানে ভার্টিক্যাল একটা হরাইজন্টাল। এটা ভার্টিক্যাল হরাইজন্টাল এক্স্যাক্টলি বলা যাবে না, কারণ হচ্ছে এটা সবসময় ভার্টিক্যাল আর হরাইজন্টাল থাকে না। আচ্ছা, যেহেতু 90 ডিগ্রি সবসময় হয় না, একটু কম হয়, কমও হয় অ্যাকর্ডিং টু মাই রিকোয়ারমেন্ট। এই জন্য আমরা বলবো যে 90 ডিগ্রি মোস্ট প্রবাবলি সবসময় 90 ডিগ্রি হয়, কিন্তু এর থেকে কম বেশিও হয়। এই জন্য আমরা এরকম করে ড্র করব। আর এটা যদি আরো একটু সুন্দরভাবে করতে চাই, মানে এইভাবে না করে
একটু বলি, দেখো এভাবে লাইন ড্রাগনের মতো করে। যেহেতু এটা কিন্তু ইন্টারমেশিং পয়েন্ট, ঠিক আছে? দুইটা গিয়ার, একটা এ একটা বি, ইন্টারমেশিং পয়েন্টটাকে দেখালাম গাঢ় করে। এ বি, দিস ইজ বেভেল গিয়ার। বেভেল গিয়ারের ক্ষেত্রে আমরা দেখলাম, আমরা যদি একটা এক্সিস এর কথা চিন্তা করি, একটু মনে রাখতে হবে, দিস ইজ এক্স, ওয়াই বা জেড। এটা এই দিকেও দেওয়া যেতে পারে, এটাও জেড হতে পারে। জেড বলতে বোঝাচ্ছি আমরা যে স্ক্রিন, যারা মোবাইল ধরে আছি, তারা মোবাইলের ক্ষেত্রে মোবাইলের লেংথটাকে আমরা ধরতেছি ওয়াই এক্সিস, মোবাইলের উইডটাকে বলতেছি এক্স এক্সিস, এবং মোবাইলের যে পৃষ্ঠ সারফেস এর বরাবর লম্ব বরাবর, মানে এখানে যদি লম্ব বরাবর চিন্তা করি, অর্থাৎ যে কোনো একটা কলম মোবাইলের সারফেসটাকে যদি মানে ছিদ্র করে কলমটাকে পাস করা হয়, সেক্ষেত্রে ওটা হবে কি এক্সিস? জেড এক্সিস, ঠিক কি না? অর্থাৎ সারফেস জি বরাবর স্যার। লম্ব, সারফেস থেকে উলম্ব বরাবর, উলম্ব ডিরেকশন যেটাকে আমরা উলম্ব বলি, ঠিক না? অর্থাৎ মোবাইল যেটা ধরে আছি বা মোবাইল আমরা যেহেতু ইউজ করি, সেক্ষেত্রে উইডটা হচ্ছে এক্স এক্সিস, আমি যে এক্সিসটা ড্র করেছি এখানে, এবং ওয়াই হচ্ছে কোনটা? স্যার লেংথ বরাবর। লঞ্জিটিউডনাল যেটা। হ্যাঁ হ্যাঁ, লঙ্গিটিউডিনাল ডিরেকশন বরাবর। আর আমরা যদি এটা উলম্ব বরাবর কথা চিন্তা করি, সারফেসের উলম্ব, সেক্ষেত্রে ওটা হবে জেড এক্সিস। তাহলে আমরা এখানে দেখলাম বেভেলের ক্ষেত্রে এক্স থেকে ওয়াই, রাইট? জি স্যার, এক্স থেকে ওয়াই। সবসময় 90 ডিগ্রি, মনে করো 90 ডিগ্রি ধরে এক্স থেকে ওয়াই, 90 ডিগ্রি কম হলে বললাম এক্স থেকে ওয়াই। আমরা আরেকটা গিয়ারের কথা চিন্তা করব, এখন বলবো, সেটা হচ্ছে ওম গিয়ার। সেক্ষেত্রে আমরা ওখানে দেখাবো যে এক্স থেকে জেড। যেমন এখানে আমরা বলতে পারি বেভেলের ক্ষেত্রে এ থেকে বি তে পাওয়ার ট্রান্সমিট হচ্ছে, মনে করো এ হচ্ছে ড্রাইভার, এ হচ্ছে ড্রাইভার, বি হচ্ছে ড্রিভেন, অর্থাৎ এ ঘুরলে বি ঘোরে। সহজ কথা হচ্ছে এ পাওয়ার সোর্সের সাথে সংযুক্ত থাকতে পারে, পাওয়ার সোর্সের কাছাকাছি অবস্থিত এ, এই জন্য এ যখন কোথা থেকে মোশন পাচ্ছে তখন এ ঘুরতেছে, এ যখন ঘুরতেছে এর ইন্টারমেশিং পয়েন্টের মাধ্যমে বি ঘুরতেছে, তাহলে এ হচ্ছে ড্রাইভার, বি হচ্ছে ড্রিভেন। এই ড্রাইভার ড্রিভেন কথাটা একটু আবার বুঝতে হবে। মনে করো মোটরের সাথে যে পুলি লাগানো আছে, মোটর পুলি, যেহেতু মোটর ঘোরার সাথে সাথে প্রথমে মোটর পুলি ঘোরে, মোটর পুলি ঘোরার পরে মোটর পুলির মাধ্যমে বেল্টের মেশিন পুলি সাহায্যে ঘোরে। মেশিন পুলি ঘোরে, এজন্য মোটর পুলিটা ড্রাইভার, মেশিন পুলিটা ড্রিভেন। অনুরূপ ভাবে এই এ এবং বি দুইটা গিয়ার এখানে বেভেল গিয়ারিং হয়েছে, যেহেতু দুইটা একসাথে হয়ে পাওয়ার ট্রান্সমিট করতেছে। এই বেভেল গিয়ারের এটা মনে করো পাওয়ার সোর্সের কাছাকাছি অবস্থিত, এ যখন ঘুরতেছে এনি হাও এ পাওয়ার পাচ্ছে, রোটেশনাল পাওয়ার পাচ্ছে, এ যখন ঘুরতেছে বি ঘুরতেছে, এর কারণে বি ঘুরতেছে, সেক্ষেত্রে এ হচ্ছে ড্রাইভার, বি হচ্ছে ড্রিভেন। আমাদের ক্যালকুলেশনে এই বিষয়টা লাগবে। এ হচ্ছে ড্রাইভার, বি হচ্ছে ড্রিভেন। উল্টাও হতে পারে, বি ড্রাইভার, এ ড্রিভেন। যদি বি পাওয়ার আগে পায় আর বির কারণে এ যদি মানে ঘুরতে থাকে, সেক্ষেত্রে বি ড্রাইভার, এ ড্রিভেন। তো এখানে বেভেল গিয়ারিং এর ক্ষেত্রে বেভেল গিয়ারে দুইটাই হইতে পারে ড্রাইভার ড্রিভেন, অর্থাৎ এ যদি ড্রাইভার হয় বি হচ্ছে ড্রিভেন, আর বি যদি ড্রাইভার হয় এ হচ্ছে ড্রিভেন, অর্থাৎ বোথ মে মানে হইতে পারে কি যে ড্রাইভার ড্রিভেন। এখন আমরা যে কথাটা আসবো সেটা হচ্ছে, এখন বলো তো এ যদি ঘুরতে থাকে বি কোন ডিরেকশনে ঘুরবে? এ যদি ক্লকওয়াইজ ঘুরে বি কোন ডিরেকশনে ঘুরবে? আগের স্পার গিয়ারে বললাম এ যদি ক্লকওয়াইজ ঘুরে বি টা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে বাধ্য, ঠিক না? আমরা যেমন ডান হাতি স্ক্রু নিয়ম বা কি আছে না, কর্গ স্ক্রু নিয়ম নাকি, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, অনেক ধরনের নিয়ম পড়ে আসছেন ইন্টারমিডিয়েটে এবং ফার্স্ট ইয়ারে ফিজিক্সেও পড়েছি। সেখানে আমরা স্ক্রু ঘোরানোর ক্ষেত্রে যখন স্ক্রু টাইট দেই তখন কোন দিকে ঘোরে? ক্লকওয়াইজ ঘোরে। স্ক্রু যখন আমরা খুলি তখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। এটা কি স্ক্রু খুলায় কি করতে হইলো, নাকি আমরা মনে করলেই বুঝতেছি যে আসলে স্ক্রু যখন আমরা খুলি তখন সেটা কোন দিকে যায়? ভার্টিক্যাল ডিরেকশনে উপরের দিকে ওঠে। ক্লকওয়াইজ। উপরের দিকে স্যার। হ্যাঁ, আর যখন আমরা মানে অ্যান্টি ক্লকওয়াইজ, আর যখন ক্লকওয়াইজ দেই, স্ক্রু যখন টাইট দেই তখন আমরা নিচের দিকে যায়। নিচের দিকে। সেক্ষেত্রে ক্লকওয়াইজ। এখন আমরা বলি যে বেভেল গিয়ারের ক্ষেত্রে এ যখন ঘুরবে ক্লকওয়াইজ, বি কোন দিকে ঘুরবে? স্যার অ্যান্টি ক্লকওয়াইজ স্যার। ক্লকওয়াইজ ঘুরবে স্যার। হুম
ক্লকওয়াইজে ঘুরবে স্যার, আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, এটা কোশ্চেন থেকে গেল, আমরা একটা টিউটোরিয়াল দেখে ওখান থেকে ক্লিয়ারেন্স পাবো। তাহলে ডিরেকশন একটা বিষয় জি আছে, স্যার। এ এবং বি এর ডিরেকশন, এটা একটু নোট ডাউন করো। এটা তোমাদের এখন জি স্যার। বের করতে হবে, এ এবং বি ডিরেকশন, এ বি ডিরেকশন আর কি। এ ধরলে বি কোন দিকে ঘুরবে, এ যদি ক্লকওয়াইজ ঘুরে বি কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। আর এখানে একটা বিষয় রাখতে হবে, বেভেল গিয়ার হচ্ছে দুইটা ইন্টারসেক্টিং বা নন প্যারালাল শ্যাফটের মধ্যে পাওয়ার ট্রান্সমিট করে। নন ইন্টারসেক্টিং পাওয়ার মধ্যে পাওয়ার ট্রান্সমিট করা হচ্ছে স্পার গিয়ার, আর নন প্যারালাল শ্যাফটের মধ্যে পাওয়ার ট্রান্সমিট করে হচ্ছে বেভেল গিয়ার। আচ্ছা, এখন এখানে ডিরেকশনটা একটু মাথায় রাখতে হবে আমাদের, কোন দিকে। আমরা এই এক্সিস এর জন্যই, এই এক্সিস যেটা আমরা ড্র করেছি, এক্স হচ্ছে মোবাইলের উইথ বরাবর, ট্রান্সভার্স ডিরেকশন বরাবর, লঙ্গিটিউডিনাল ডিরেকশন বরাবর ওয়াই, এবং আমাদের মোবাইলের সারফেসের উলম্ব বরাবর হচ্ছে জেড। এই এক্সিস কোঅর্ডিনেশন ঠিক রেখেই আমরা এখন একটা গিয়ার ড্র করবো, সেটা হচ্ছে কি ওর্ম গিয়ার। এখানে আমরা দেখতেছি যে বেভেল গিয়ারের ক্ষেত্রে এ যদি এক্স অ্যাক্সিস এর কথা বলি, বি হচ্ছে ওয়াই অ্যাক্সিস, বা যদি বি এক্স অ্যাক্সিস, ওয়াই এর শ্যাফটটা কোন অ্যাক্সিসে বরাবর, ওয়াই অ্যাক্সিস। বি গিয়ারের শ্যাফট হচ্ছে এক্স অ্যাক্সিসে, আর এ গিয়ারের শ্যাফট কোন অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে। ওয়াই অ্যাক্সিসে, জি স্যার। এখন আমরা আরেকটা গিয়ার ড্র করব, সেটা হচ্ছে জি স্যার, ইন্টারক্লক হইতে পারে, হ্যাঁ স্যার ঠিক আছে। ওর্ম গিয়ার। ওর্ম গিয়ারটা হচ্ছে, একটা হচ্ছে ওর্ম থাকে, স্ক্রুর মতো একটা অংশ থাকে, এটাকে ওর্ম বলতেছি আমরা। ড্র করি আগে। এটা হচ্ছে ওর্ম, এটা একটা লম্বা শ্যাফটের মাথায় এরকম স্ক্রুর মতো প্যাচ লাগানো, পেঁচানো আছে, বুঝতে পারতেছে পেঁচানোটা, বোঝা যাচ্ছে, একটা স্ক্রুর মতো। আর এখানে একটা হুইল থাকবে, এটাকে আমরা বলতেছি ওর্ম, WORM। এখানে একটা হুইল থাকবে। গিয়ারের ছোটগুলাকে বলা হয় পিনিয়ন, বড়গুলাকে হুইল বলা হয়। একটা গিয়ার, স্পার গিয়ার আগে যেমন দেখাইলাম, একটা দুইটা মিলে তো গিয়ারিং, বাট একটা যখন থাকবে তখন একটাকে ছোট যদি হয় তাহলে আমরা পিনিয়ন বলি, PINION, পিনিয়ন। গিয়ারের ছোটগুলাকে পিনিয়ন বলে, বড়গুলাকে হুইল বলে। তো এখানে গিয়ার থাকবে, এই যে এখানে টিথ সংখ্যা কাটা থাকে হোল সার্কামফারেন্সে। ওর্ম হচ্ছে এটা, এটা ওর্ম, ওর্ম স্ক্রিউ বা ওর্ম, যদি মাথাটা স্ক্রুর মতো। আর এটা হচ্ছে ওর্ম হুইল বা ওর্ম গিয়ার। এখন দেখো তো, এখানে ওর্ম অলওয়েজ ড্রাইভার হবে, ওর্ম স্ক্রিউ যেটা অলওয়েজ ড্রাইভার হবে, ওর্ম হুইল অলওয়েজ ড্রিভেন হবে। অর্থাৎ ওর্ম অলওয়েজ ঘুরলে, ওর্ম স্ক্রিউ ঘুরলে ওর্ম হুইল ঘুরবে, কখনো এটা ঘটবে না যে ওর্ম হুইল ঘোরার কারণে ওর্ম স্ক্রিউ ঘুরবে। সহজ কথায়, আগেরটা যেরকম ছিল স্পার গিয়ারের ক্ষেত্রে এ বি বি এ, যে কোনো একটা ড্রাইভার ড্রিভেন হতে পারে। বেভেল গিয়ারের ক্ষেত্রেও যে কোনো একটা ড্রাইভার যে কোনো একটা ড্রিভেন হতে পারে, ওখানে ফ্লেক্সিবিলিটি ছিল, একটা যদি ড্রাইভার আর একটা ড্রিভেন, এবং ভাইস ভার্সা। কিন্তু ওর্ম গিয়ারের ক্ষেত্রে ওর্ম স্ক্রিউটা অলওয়েজ ড্রাইভার, এবং ওর্ম হুইলটা অলওয়েজ ড্রিভেন। এখানে কখনোই উল্টা ঘটবে না, ভাইস ভার্সা হওয়ার চান্স কখনোই নাই। অর্থাৎ ওর্ম হুইল ঘুরবে তার কারণে ওর্ম স্ক্রিউ ঘুরবে, এরকম হবে না। তাহলে ওর্ম স্ক্রিউ অলওয়েজ ড্রাইভার, ওর্ম হুইল অলওয়েজ ড্রিভেন এই ক্ষেত্রে। এবং এক্ষেত্রে দেখো তো, ওর্ম স্ক্রিউ যে শ্যাফট, এই শ্যাফটটা যদি এক্স এক্সিসে থাকে, আগের যে স্থানাঙ্ক দেখালাম আমি, ওই যে এক্স ওয়াই জেড যে আমি দেখালাম, সেই এক্স ওয়াই জেড অনুযায়ী এখানে ওর্ম হুইলের শ্যাফট কোন ডিরেকশনে আছে,
এটা যদি এক্স এ থাকে, হ্যাঁ জেডে আছে স্যার। জেটে আছে। হুম। এটা কি সবাই বুঝতে পারছো? বেভেল জি গিয়ারে স্যার যেরকম বুঝতে এক্স পারছি। থেকে ওয়াই এ ছিল না, এক্স থেকে ওয়াই এ ছিল, বেভেল গিয়ারে এরকম ছিল এক্স থেকে ওয়াই, দিস ইজ এক্স, একটা ওয়াই। বেভেল গিয়ারে তো এরকমই ছিল, এক্স থেকে ওয়াই। স্যার আমাদের কি প্রত্যেকটা গিয়ারের ডায়াগ্রাম আঁকে দিতে হবে এক্সামে? হ্যাঁ হ্যাঁ, আঁকতে হবে, আমি এমনি পড়াচ্ছি, আচ্ছা স্যার। আঁকতে হবে। হ্যাঁ, কারণ আমার এখানে যখন আমি মেশিন পড়াবো তখন আমাকে অনেকগুলো গিয়ার আসবে, তখন আমাকে আমি এক কথায় বলে দেবো যে দিস ইজ ওম গিয়ার, তোমাকে বুঝে নিতে হবে আমি ওম গিয়ার আগে পড়াইলাম, এর ফাংশনটা এখানে কি হতে পারে, আমি ফাংশন অবশ্য ওখানে পড়াবো, বলবো যে এই কারণে ইউজ করা হয়েছে, কিন্তু এক্স থেকে ওয়াই ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, এই বিষয়গুলোকে কোনটা ক্লকওয়াইজ ঘুরলে কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, আর কোনটা ড্রাইভার কোনটা ড্রিভেন, আদৌ সে ড্রাইভারটা ড্রিভেন হতে পারবে কিনা, এই বিষয়গুলো আমি এখন ডিসকাস করতেছি যাতে ফার্দার ডিসকাস না করতে হয়। ফার্দার আমি অন্য জিনিস পড়াবো, এখান থেকে কি করা হচ্ছে ওগুলা জিনিস পড়াবো। বুঝাতে পারছি? মেশিনে যেহেতু এগুলো সবগুলো মেশিনে যা আছে তাই পড়াচ্ছি আমি। আচ্ছা, তাহলে এখন দেখো তো এক্স ওয়াই জেড অনুযায়ী এক্স এক্স এক্সিস এ ওর্ম স্ক্রু শ্যাফটের শ্যাফট আছে, এবং তাহলে দেখা যাচ্ছে ওর্ম হুইলের শ্যাফটটা হচ্ছে কোথায়? জেড এক্সিস এ। তাহলে এক্স থেকে জেড এ পাওয়ার ট্রান্সমিট করতেছে, এটা সহজ কথায়। ওর্ম গিয়ারে হচ্ছে এক্স থেকে জেড এ পাওয়ার ট্রান্সমিট হচ্ছে, আর বেভেল গিয়ারে এক্স থেকে ওয়াই এ পাওয়ার ট্রান্সমিট হচ্ছে। সেক্ষেত্রে বেভেল গিয়ারের ক্ষেত্রে পাওয়ার ট্রান্সমিটিং শ্যাফট গুলা আছে, গিয়ারের শ্যাফট গুলা নন বেভেলের ক্ষেত্রে কি নন প্যারালাল, বেভেলের ক্ষেত্রে কি নন প্যারালাল। নন প্যারালাল, জি স্যার। কিন্তু ইন্টারসেক্টিং না, জি স্যার জি স্যার, ইন্টারসেক্টিং। ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট করবে। হুম, এখানে স্যার মানে কিরকম হবে? কোন গিয়ারে কি স্যার আর ইন্টারসেক্টিং? হ্যাঁ, সেটা আমি কখনো ইন্টারসেক্ট করবে এখানে তো ইন্টারসেক্ট করবে না কখনোই, চান্স জি আছে? স্যার। এটাও কিন্তু নন ইন্টারসেক্টিং, নন প্যারালাল আবার নন ইন্টারসেক্টিং, কোনদিন ইন্টারসেক্ট করবে এখানে? নো স্যার। করবে না কিন্তু, কারণ এখানে একটা দেখো, একটা উপর দিয়ে গেছে একটা নিচ দিয়ে গেছে, ঠিক আছে, চান্স নাই। এবং এখানে এক্স থেকে জেড এ পাওয়ার ট্রান্সমিট করতেছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ওর্ম যদি ক্লকওয়াইজ ঘুরে, ওর্ম হুইল কোন দিকে ঘুরবে? একটু স্ক্রুটা ঘোরাও তো, আমি যে স্ক্রু ড্র করেছি তোমরা দেখতে, ওটা ঘোরাও তো একটু, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও। ইন্টার ক্লকওয়াইজ ঘুরে স্যার, ক্লকওয়াইজ ঘুরতেছে সম্ভবত স্যার। হুম ক্লকওয়াইজ ঘুরতেছে, মানে যদি স্ক্রুটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরায় তার ওর হুম, হুইলটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরতেছে। শিওর? আবার একটা করে দিকে স্যার, বাম দিয়ে করে দিলেন, বুঝতেছি না স্যার। এখানে স্ক্রিউর যে স্যার স্ক্রিউর অ্যান্টি যে ক্লকওয়াইজ ইনক্লাইনেশন, ঘুরালে এই স্যার শোনো অ্যান্টি শোনো, ক্লকওয়াইজই এখানে ঘুরবে স্যার। স্ক্রিউর ইনক্লাইনেশন এটার উপর ভিত্তি করে অনেক কিছু ঘটবে। স্ক্রুটা যে ইনক্লাইন্ড অবস্থায় আছে, এটা কোন দিকে, ডান দিকে ইনক্লাইন্ড না বাম দিকে ইনক্লাইন্ড, এটার উপর ভিত্তি করে অনেক কিছু ঘটবে। এটা আমার একটা কোশ্চেন থেকে গেল, এ যদি হয় ওয়ার্ম স্ক্রু, বি যদি ওয়ার্ম হুইল হয়, সেক্ষেত্রে এ কোন ডিরেকশন গুলো কি হবে, এ এবং বি এর, এই দুইটা আমার কোশ্চেন। আমরা এখন এই আর কিছু পড়ানোর পরে আমরা দেখবো যে ইয়াতে কি বলে, ইউটিউবে যাব, ওখান থেকে আচ্ছা স্যার, আমরা দেখবো। যে আমার কাছে মনে হচ্ছে স্যার এখানে বিবেল গিয়ার প্লাস ওয়ান গিয়ার, হ্যাঁ দুইটার হুম, ক্ষেত্রে স্যার আমরা যদি এই যে একটাকে মানে ড্রাইভারকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই, তাহলে ড্রিভেন কিন্তু ক্লকওয়াইজ ঘুরতেছে। আমরা একটু আরো সামনে যাব, একটু তোমাদের মাথায় এটা খাটাইতে জি থাকো। জি স্যার। মানে আপাতত ওম গিয়ারটা বুঝছো, মানে আসলে কি ঘটে এখানে, ওম গিয়ারের বেসিক যে কাজ ফাংশন সেটা কি? সবগুলো গিয়ারের ফাংশনের তো হচ্ছে পাওয়ার ট্রান্সমিট করা, জি স্যার, এটা ঠিক তো না, বেসিক ফাংশন। এক শ্যাফট থেকে আরেক শ্যাফটে। জি স্যার। এবং বেভেল গিয়ারের ক্ষেত্রে একটা হরাইজন্টালি আছে, একটা ভার্টিক্যালি আছে, এই ধরনের শ্যাফটে পাওয়ার ট্রান্সমিট করা যাবে, যাবে কিনা এক্স থেকে ওয়াই এ? জি স্যার যাবে অবশ্যই। আচ্ছা, যাবে। আর একটা বিষয় বলি এখানে, ওইটা বলার জন্য, ওর্ম গিয়ারের একটা বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এটা সিঙ্গেল স্টেজেই হিউজ পরিমাণ স্পিড রিডাকশন করতে পারে। স্পিড রিডাকশন অর্থাৎ পুলির ডায়া কম বেশি হওয়ার অর্থ কি? স্পিড রিডাকশন। এটা যদি হয় মোটর পুলি আর এটা যদি মেশিন পুলি হয়,
দিস ইজ মেশিন পুলি। যদি আমরা এই আখের রসের দোকানের কথা চিন্তা করি, আখের রসের দোকানে শ্যালো ইঞ্জিনের সাথে যে লাগানো থাকে মানে মোটর পুলি সেটা খুব জোরে ঘোরে, খুব জোরে ঘোরে। কিন্তু উপরে যে বড় একটা পুলি লাগানো আছে যেটাকে মেশিন পুলি বলতেছি আমরা, বেল্টের সাথে ঘুরতেছে, সেটা আস্তে আস্তে ঘুরতেছে। কারণটা কি? মোটর পুলির সার্কামফারেন্স যদি 3 মিটার 3 ইঞ্চি হয়, সার্কামফারেন্স যদি 3 ইঞ্চি হয়, বা সার্কামফারেন্স না বলে তুমি যদি বলো যে ডায়া যদি 3 ইঞ্চি হয়, 2 পাই আর যেহেতু আমাদের সার্কামফারেন্স এর সূত্র, তো আমরা যদি বলি ডায়া 3 ইঞ্চি এবং বি এর ডায়া হচ্ছে 9 ইঞ্চি, সেক্ষেত্রে এ 3 বার ঘুরলে বি 1 বার ঘুরবে। ঠিক কি না? জি স্যার। চয়েস পাই আর সিস্টেমে যদি বলি আমি, এর এর ডায়া হচ্ছে 9 ইঞ্চি, বি ডায়া 9 ইঞ্চি এবং এর ডায়া 3 ইঞ্চি। 2 পাই আর 2 পাই হিসাব করলে দেখা যাবে যে এ যখন 3 বার ঘুরবে তারপরে বি পুরো 1 বার ঘুরে আসবে। ঠিক কি না? এ ফুল 1 বার ঘুরে 1 2 3 বার ঘুরে আসলে এ কি হবে? এই পয়েন্ট থেকে এই পয়েন্টে 1 বার ঘুরে আসবে। এখানে পুলির ডায়া কম করা, কম থেকে বেশি, বেশি থেকে কম করার অর্থ কি? স্পিড রিডাকশন। এ থেকে বি এর ডায়া বেশি করার অর্থ কি? স্পিড রিডাকশন। জি স্যার। স্পিড কমে গেল না? এর সাথে যে শ্যাফট আছে সেই শ্যাফটটা বি শ্যাফটের থেকে 3 গুণ বেশি জোরে ঘুরতেছে। এর সাথে যে শ্যাফট লাগানো আছে সেই শ্যাফটটা বি এর শ্যাফটের থেকে 3 গুণ বেশি জোরে ঘুরবে। তাহলে এখানে রোটেশনাল স্পিড কমে গেল 3 গুণ, বিয়ে গিয়ে রোটেশনাল স্পিড 3 গুণ কমে গেল। ঠিক কি না? জি স্যার। আন্দাজে কেউ মানে যারা বুঝবা না একটু কাইন্ডলি কোশ্চেন করবা, এখানে মুখস্থ করার কিছু নাই। আচ্ছা, অনুরূপ ভাবে গিয়ারের টিথ সংখ্যা কম বেশি করার অর্থ হচ্ছে রোটেশনাল স্পিড বা আরপিএম কম বেশি করা। একটা গিয়ার আছে হচ্ছে 36 ইঞ্চি, 36 নাম্বার অফ টিথ, আর একটা তার সাথে যেটা আছে সেটা 18। এটা এ, এটা বি। এর যে শ্যাফট আর বির যে শ্যাফট, এ যখন ফুল 1 বার ঘুরবে, বি কয়বার ঘুরবে? স্যার 2 বার। 2 বার। হ্যাঁ, 2 বার ঘুরবে স্যার। হ্যাঁ, হুম। তাহলে এখানে আবার যদি আমি বলি যে বি 2 বার ঘুরলে এ 1 বার ঘুরবে, এটাও বলা যাবে, যাবে কিনা? হ্যাঁ, একদম। তাহলে নাম্বার অফ টিথ কম বেশি করার মাধ্যমে কিন্তু আমরা স্পিড রিডাকশন অথবা স্পিড বাড়াতে পারি, ইনক্রিমেন্ট করতে পারি, পারে কিনা? পুলির ডায়া কম বেশি করার দ্বারা আমরা রোটেশনাল স্পিডকে কম বেশি করি। অনুরূপ ভাবে নাম্বার অফ টিথ, গিয়ারের টিথ সংখ্যা কম বেশি করেও আমরা রোটেশনাল স্পিডকে কম বেশি করি। মানে স্পিড রিডাকশন, স্পিড ইনক্রিমেন্ট দুইটাই করা যায়। এখন আমার অনেক ক্ষেত্রেই অনেক বেশি পরিমাণে স্পিড রিডাকশন করতে হবে, এক স্টেজের মধ্যেই সিঙ্গেল স্টেজে হিউজ পরিমাণে স্পিড রিডাকশন করতে হবে। কেমন স্পিড রিডাকশন? মনে করো 100:1, অর্থাৎ ওর্ম ঘুরবে হচ্ছে 100 আরপিএম এ। ওর্ম স্ক্রিউ যেটা ওটা ঘুরবে 100 আরপিএম এ, 1 মিনিটে 100 বার রোটেট করবে। ওর্ম হুইলের শ্যাফট 1 বার রোটেট করবে। ওই 100 বার রোটেট করলে ওর্ম হুইলের শ্যাফট 1 বার রোটেট করবে। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। তাহলে জি দেখো তো, স্যার। ওর্ম স্ক্রু 100 বার ঘুরতেছে, সেক্ষেত্রে ওর্ম হুইল ফুল, ওর্ম স্ক্রুর 100 বার ঘূর্ণনের পরে ওর্ম হুইল এসে 1 বার ঘুরতেছে। তাহলে এক স্টেজে, এটা থেকে স্যার, সরি, হ্যাঁ জি স্যার, হ্যাঁ, এটা থেকে স্যার একটা বোঝা যায় যে আমাদের যে আবার ড্রাইভারটা আছে সেটা সাইজটা অনেক বড়, আর যেটা আর ড্রিভেনটা মানে আর ডায়ামিটারটা অনেক ছোট। কি ইয়ার স্যার ক্ষেত্রে, ইজ ইট আমি ইয়ার ক্ষেত্রে বলতেছি, ওর্ম হুইলের ক্ষেত্রে, ওয়ার্ম ওর্ম হুইলের গিয়ারের ক্ষেত্রে ক্ষেত্রে স্যার না, বলতেছি। কোন ড্রাইভারটা অনেক ছোটই ওর ড্রিভেনের থেকে। আচ্ছা। ছোট বড় না, স্ক্রুর মতো দেখতে, স্ক্রু আছে না? জি স্যার, একটা তো স্যার এই যে, জি স্যার, বলো বলো বলো। একটা তো স্যার হচ্ছে লঞ্জিটিউডাল বরাবর যায়, আর একটা হচ্ছে তো জেড অ্যাক্সিস বরাবর ঘুরে। আচ্ছা, তো আমি মানে এখনই ইয়াতে যাব, কি বলে এটা, অ্যানিমেশনে যাব, আমি এখন দেখাবো না, আমার ব্যাপারটা ক্লিয়ার হইতে হবে। আমি যেটা বলতে চাচ্ছি, ওর্ম গিয়ারের বেসিক একটা ফাংশন হচ্ছে এটা সিঙ্গেল স্টেজে হিউজ পরিমাণে স্পিড রিডাকশন করে। কি পরিমাণ রিডাকশন করে? যদি আমরা হিউজ বলি পরিমাণ।
হিউজ পরিমাণ বলতে বোঝাচ্ছি যে 100:1 বলতে বোঝায় ওম স্ক্রিউ ঘুরতেছে 100 আরপিএম এ, 1 মিনিটে 100 বার রোটেট করতেছে। 0 থেকে 360 ডিগ্রি একবার রোটেট করলো, 0 থেকে 360 ডিগ্রি আরেকবার রোটেট করলো, এই যে 100 বার রোটেট করতেছে। এটা যদি ওর্ম স্ক্রিউর ক্রস সেকশন হয়, 0 থেকে 360 ডিগ্রি একবার রোটেট করবে। এরকম 100 বার রোটেট করার মাধ্যমে ওর্ম হুইলের যে শ্যাফট আছে সেটা একবার রোটেট করবে। সেক্ষেত্রে আমরা বলবো যে 100:1 রিডাকশনের পরিমাণ 100:1। জি স্যার। তাহলে আমরা ওম, স্পার গিয়ার, বেভেল গিয়ার, ওর্ড গিয়ার এটা একটু দেখলাম। এখন আমরা একটু স্ক্রিন শেয়ারে যাব, মানে স্ক্রিনে চলে যাব ডিরেক্টলি। ওখান থেকে আমরা দেখাবো সরি, এত অ্যাড দিলে তো মুশকিল। একটু দেখো তোমরা, হ্যাঁ, এই যে ওম এন্ড ওম গিয়ার, ওম স্ক্রিউ আর ওম গিয়ার দেখো। ওম শ্যাফট, ওম গিয়ার শ্যাফট দেখাচ্ছে। তোমাদেরকে আজকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে ওম এবং এই যে এই বিষয়টা আছে এটা একটু তোমাদেরকে ইউটিউব থেকে দেখতে হবে। ক্লিয়ার আইডিয়া পাওয়ার জন্য। আমি তো লেকচার দিলাম, কিন্তু এখন তোমাদেরকে এই বিষয়টা বোঝার জন্য একটু বেভেল গিয়ার সার্চ দিতে হবে, তাহলে এখানে চলে আসবে।
এই যে 120 ডিগ্রিতেও হয়, 90 ডিগ্রি থেকে বেশি অথবা 90 ডিগ্রি হবে। স্যার ডিগ্রি বাড়লে কি স্যার স্পিড বাড়ে? এখানে অনেক কিছুর সাথে রিলেটেড, এখানে স্পিড না, আমি তোমাকে মূল ফাংশনটা বলতে চাচ্ছি। স্পিড বাড়বে কমবে এটা তো আসলে আরো ক্যালকুলেশন আছে ভাই। হ্যাঁ, এখানে অনেক ধরনের ক্যালকুলেশন আছে, কিন্তু মূল জিনিসটা হচ্ছে বেভেল গিয়ারের বিষয়টা তোমাকে বোঝার জন্য যে আসলে কিভাবে কাজটা করে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজের বিষয় যেটা আছে। হ্যাঁ জি স্যার, আমার কাছে একটা ভিডিও আছে, আমি দেখাবো স্যার। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, যদি কারো কাছে থাকে তো অবশ্যই দেখাবা, সমস্যা নাই তো। জি স্যার। আগে আমাকে তাহলে শেয়ারিং বন্ধ করতে হবে। একটু দেখো এটা, যদি স্পাইরাল বেভেল গিয়ার, অর্থাৎ বেভেল গিয়ারের টিপটা হচ্ছে স্পাইরাল করা। হুম, এটা বোঝা এখানে যাচ্ছে। কিরকম বোঝা যাচ্ছে, একটা যদি ক্লকওয়াইজ ঘুরে, শ্যাফটের ডিরেকশনটা ক্লকওয়াইজ ঘুরলে, একটা কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে না কোন দিকে ঘুরতেছে? এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে স্যার। হুম, এটা একটু দেখো শেষের দিকে। এই যে যে শ্যাফটটা চিন্তা করো, একটা শ্যাফটের কথা চিন্তা করবা, শ্যাফটটা কোন দিকে, ক্লকওয়াইজ, উপরের শ্যাফটটা ক্লকওয়াইজ ঘুরতেছে, নিচেরটা কোন দিকে ঘুরতেছে? এন্টি ক্লকওয়াইজ স্যার। হ্যাঁ। বাকিরা কি, বাকিরা বুঝতেছো? একজনের রেসপন্স হ্যাঁ করতেছে, স্যার, বাকি বুঝতেছি স্যার। যেমন এখানে এই বিষয়টা দেখানোর জন্য আমি মূলত এটা দিলাম, যেটা হচ্ছে যে ডিরেকশনটা, সেটা স্প্যাটার হোক যাই হোক, এখানে দেখো তো আমি উপরের যদি এ ভরি, নিচেটা যদি বি বলি, তাহলে সেক্ষেত্রে এর শ্যাফট এবং বি শ্যাফট কোন ডিরেকশনে ঘুরতেছে, এ যদি ক্লকওয়াইজ ঘুরে, বিটা কি অ্যান্টি ক্লকওয়াইজ কিনা। জি স্যার। হুম, আচ্ছা, আমরা আমাদের কাছে চলে যাই। আমরা ওর্ম গিয়ারটা দেখলাম যে কিভাবে কাজ করে, বা আরো দেখবো আমরা, যদি আমরা আরো দেখবো, কারণ এখান থেকে কুইট করার পরে তোমরা নিজেরা একটু সার্চ দিয়ে দেখবা। সব ধরনের গিয়ারের ব্যাপারে যেহেতু ছোট ছোট ওই 1 মিনিট 2 মিনিটের টিউটোরিয়াল বা অ্যানিমেশন টাইপের আছে, আমরা দেখে একটু আমাদের আইডিয়াটা ক্লিয়ার করব, কারণ আমরা মুখস্থ কোনো কিছু করতে চাই না। আমরা আঁকবো আমাদের মধ্যে করে, যেটা আমরা দেখছি, আমি যেভাবে দেখালাম এভাবে আমরা ড্রয়িং করব, এবং আমরা ফাংশন গুলা যা বললাম, এবং তার সাথে সাথে ডিরেকশনটা কি করে, ইন্টারসেক্টিং শ্যাফট নাকি নন ইন্টারসেক্টিং শ্যাফট, নন প্যারালাল শ্যাফট বা প্যারালাল শ্যাফট, এই বিষয়গুলো মাথায় রাখলেই হবে। আচ্ছা, আচ্ছা ওম স্যার, গিয়ারের আমরা যে পরে জি স্যার। একটু বলি স্পিড রিডাকশন। আমাদের জি অনেক স্যার। ক্ষেত্রে দরকার পড়বে স্পিড রিডাকশন, আমাদের মেশিনের মধ্যে হিউজ পরিমাণ স্পিড রিডাকশনের দরকার পড়বে। সেক্ষেত্রে আমরা ওই সকল ক্ষেত্রে ওম গিয়ার ইউজ করব। যদিও আমরা গিয়ারের টিথ সংখ্যা কম বেশি, যদি আমরা ড্রাইভারের থেকে ড্রিভেনের টিথ সংখ্যা অনেক বেশি করে দেই, তাহলেও কিন্তু আমাদের স্পিড রিডাকশন হয়ে যাচ্ছে। ড্রাইভার থেকে ড্রিভেনে যাওয়ার সময় স্পিড কমে যাচ্ছে, যদি আমরা ড্রাইভারের থেকে ড্রিভেনের টিথ সংখ্যা বাড়ায় দেই। দিস ইজ ড্রাইভার আর দিস ইজ ড্রিভেন। যদি এটা হচ্ছে 9, নাম্বার অফ টিথ 9, এখানে যদি নাম্বার অফ টিথ 36 থাকে, 4 গুণ পরিমাণ কমে গেল স্পিড, ঠিক কি না? কিন্তু এখানে দেখা গেল যে এই যে গিয়ারের সংখ্যা কম বেশি, টিথ সংখ্যা কম বেশি করার মাধ্যমে আমাদের স্পেসটাও বড় লাগতে পারে। যেহেতু বি গিয়ার, এ গিয়ার এবং বি গিয়ারের টিথ সংখ্যা বেশি করতে চাইলে আমাকে স্পেস অনেক বেশি পরিমাণে লাগতে পারে। স্পেস কনজাম্পশন একটা বড় বিষয় হয়ে যায় অনেক ক্ষেত্রে। অল্প স্পেসের মধ্যে এবং এক সিঙ্গেল স্টেজের মধ্যে আমি হিউজ পরিমাণ স্পিড রিডাকশন করতে চাই, একটা স্টেজ এবং স্পেস কম লাগবে, এই ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা ওন গিয়ার ইউজ করব। সেক্ষেত্রে গিয়ার গিয়ার রেশিওটা হতে পারে 100:1, 50:1, 200:1, অর্থাৎ 200 আরপিএম এ ওর্ম স্টিউ ঘুরবে, 1 2 3 4 5 আরপিএম এ সাধারণত কি ঘুরবে, ওর্ম হুইল ঘুরবে। এই আমি একটা টিপিক্যাল এক্সাম্পল দিচ্ছি, 100:1। এটা অনেক আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কম বেশি হতে পারে, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যে অনেক বেশি পরিমাণে পাওয়া গিয়ার স্পিড রিডাকশনের জন্য আমরা ওর্ম গিয়ার ইউজ করে থাকি, অনেক বেশি পরিমাণে স্পিড রিডাকশনের জন্য। 4 নাম্বার গিয়ারটা হচ্ছে
র্যাক অ্যান্ড পিনিয়ন গিয়ার। এখানে একটা শ্যাফট থাকবে, শ্যাফটের মাথায় টিথ কাটা থাকবে, দাঁত কাটা থাকবে সহজ কথায়। এই টিথ কাটা থাকবে শ্যাফটের মাথার মধ্যে এরকম করে, বা এরকম। আর এখানে একটা পিনিয়ন থাকবে, যেহেতু গিয়ারের ছোটগুলোকে পিনিয়ন বলে, এখানেও টিথ কাটা থাকবে। তাহলে যেটা ঘটবে, এর হোল সার্কামফারেন্সে টিথ কাটা আছে, এটাকে র্যাক বলতেছি আমরা, RACK, আর এটাকে পিনিয়ন বলতেছি, র্যাক অ্যান্ড পিনিয়ন গিয়ার। এখানে যেটা ঘটবে, আমি রোটেশনাল মোশনটাকে মনে করো এই র্যাকটা একবার ডানে যাবে বামে যাবে যদি পিনিয়নটা ঘুরতে থাকে। পিনিয়ন যদি ক্লকওয়াইজ ঘুরে, র্যাকটা কোথায় যাবে, কোন দিকে যাবে? যদি ইন্টারমেশিং হয়ে থাকে, পিনিয়ন ক্লকওয়াইজ ঘুরতেছে, তাহলে র্যাক কোন দিকে যাবে? বাম দিকে যাবে। যদি আমরা ঘুরাই, যদি পিনিয়ন ক্লকওয়াইজ ঘুরে, র্যাক কোন দিকে যাবে? লেফটে যাবে স্যার। লেফটে যাবে, বাম দিকে, লেফট সাইডে যাবে। এবং যদি পিনিয়ন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, সেক্ষেত্রে র্যাক কোন দিকে যাবে? রাইটে যাবে। রাইটওয়ার্ড ডিরেকশনে যাবে, ঠিক না? তো এইরকম এই ধরনের মুভমেন্টের ক্ষেত্রে আমরা র্যাক এন্ড পিনিয়ন গিয়ার ইউজ করব। আমাদের মেশিনের মধ্যেও আছে। অর্থাৎ পিনিয়ন ঘুরতে 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 দেখা যাবে র্যাকের যেখানে টিথ শেষ, আর তো ঘোরা যাবে না, ঘোরা যাবে তখন তো পিনিয়ন আর র্যাক আলাদা হয়ে যাবে। ওখানে একটা লিমিট থাকবে কতটুকু পর্যন্ত সে মুভ করতে পারে। অর্থাৎ র্যাকটা যে লেফটওয়ার্ড এবং রাইটওয়ার্ড ডিরেকশনে যাবে, এর লিমিট দেওয়া থাকবে, লেফটওয়ার্ড ডিরেকশনে কত দূর যাবে, রাইটওয়ার্ড ডিরেকশনে কত দূর যাবে। এবং সে অনুযায়ী পিনিয়নের রোটেশনটাকে ঠিক করতে হবে, যে সে কত রোটেট করবে, কিভাবে রোটেট করবে, কতবার রোটেট করবে। ঠিক আছে? এই ধরনের গিয়ারকে বলা হয় র্যাক এন্ড পিনিয়ন গিয়ার। এই ধরনের এই যে যেটা আমরা বলছি স্ট্রেইট যে গিয়ার, এটাকে র্যাক বলা হচ্ছে, এবং এই যে উপরেরটাকে পিনিয়ন বলা হচ্ছে। গিয়ারের ছোট পোর্শনটাকে পিনিয়ন বলা হচ্ছে, র্যাক এন্ড পিনিয়ন গিয়ার। এগুলা একটা গিয়ারের নাম বলতেছি, আর ফাংশনটা বলতেছি। আমার যখন আমি যখন কোনো মেশিন ডিজাইন করতে যাব, বা আমার কোনো দরকার পড়বে যে আমি এক্সিস্টিং মেশিনে একটা র্যাক এন্ড পিনিয়ন গিয়ার আছে, তো সেটা দেখে আমাকে একটা হচ্ছে দেখে চিনতে হবে, এর ফাংশনটা দেখে বুঝতে হবে দিস ইজ র্যাক এন্ড পিনিয়ন গিয়ার। এবং এখানে আমরা মেশিন চালানোর পর দেখবো যে এর কাজটা কি। অনেক আস্তে আস্তে ঘুরতে পারে আমাদের মেশিনের মধ্যে, আমরা চালাই যখন দেখাই তখন আমরা দেখাই দেই দিস ইজ র্যাক এন্ড দিস ইজ পিনিয়ন, এবং এর ফাংশনটা আমরা মেশিন চালালে বুঝতে পারি। আপাতত আমরা থিওরিটিক্যালি পড়তেছি যে র্যাক এন্ড পিনিয়ন গিয়ার। এছাড়াও আমরা অবশ্যই টিউটোরিয়াল ইউটিউবে দেবো, 1 থেকে 2 মিনিটের অনেক ধরনের র্যাক এন্ড পিনিয়ন গিয়ার মেকানিজম আছে বোঝার জন্য, ভিজুয়ালাইজ করার জন্য। 5 নাম্বার হচ্ছে র্যাচেট এন্ড পল গিয়ার। র্যাচেট এন্ড পল গিয়ার, RATCHET, র্যাচেট এন্ড পল গিয়ার। আমরা যে সাইকেল চালাই না, সাইকেল চালাইতে আমরা আগে থেকে এটা সেটা পরিচিত, স্প্রকেট বলে। যে স্প্রকেটটা সমস্যা হয়েছে, যে স্প্রকেট চেঞ্জ করতে হবে। স্প্রকেট চেইন এন্ড স্প্রকেট, এটা একটা গিয়ার। যেমন আমি বলছি র্যাচেট এন্ড পল গিয়ার, অনুরূপভাবে চেইন এন্ড স্প্রকেট একটা গিয়ার সিস্টেম। গিয়ারের পার্থক্যের মধ্যে, ভাগের মধ্যে চেইন এন্ড স্প্রকেট, এটা একটা গিয়ার সিস্টেম। যেভাবে আমরা বলছি র্যাচেট এন্ড পল, র্যাক এন্ড পিনিয়ন, এভাবে বললাম, অনুরূপ ভাবে আরো গিয়ার আছে, অনেক ধরনের গিয়ার আছে। তার মধ্যে একটা গিয়ার হচ্ছে চেইন এন্ড স্প্রকেট গিয়ার, যেটা আমরা সাইকেলে যেহেতু সবাই পরিচিত, এই জন্য আমি বলতেছি চেইন এন্ড স্প্রকেট একটা গিয়ার সিস্টেম, গিয়ার, একটা টাইপস অফ গিয়ার, চেইন এন্ড স্প্রকেট। এখন র্যাচেট এন্ড পল গিয়ার, এখানে একটা র্যাচেট হুইল থাকবে, দিস ইজ র্যাচেট হুইল। এর যে টিথ থাকবে, টিথ গুলো একটু স্পেশাল থাকবে, অর্থাৎ টিথ গুলা আগের যতগুলো গিয়ার পড়ালাম একটা টিথের সাথে মিলবে না। এখানে একটু তীক্ষ্ণ শার্প টিথ থাকবে এবং বাঁকানো, ইনক্লাইন করা, এই যে এরকম কাটার মতো। হোল সার্কামফারেন্সে টিথ থাকবে।
দিস ইজ র্যাচেট হুইল। এখন যেটা স্ক্রিনে শো করতেছে হুইলটা, দিস ইজ র্যাচেট হুইল এ। এখন আমরা বললাম র্যাচেট এন্ড পল গিয়ার। এখানে একটা পল থাকবে যেটাকে পুলিং হতে পারে, পুশিং হতে পারে। যদি পুলিং হয় মানে ঠেলবে, সেক্ষেত্রে কিরকম টানবে, পুশিং হলে ঠেলবে। আমরা এখানে পুশিং পল দেই। কেমন? এখানে একটা এরকম দিলাম, দিস ইজ পুশিং পল। পুশিং পলের মাথা যেটা আছে এই অংশটুকু এই যে র্যাচেট হুইলের শার্প এন্ডের সাথে থাকবে অবশ্যই। এবং যখন পুশিং পলটা বাম দিকে মুভ করবে, সেক্ষেত্রে র্যাচেট হুইলটা এই দিকে মুভ করবে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। যখন পুশিং পলটা এখানে বাম দিকে মুভ করে এখানে আসবে, তখন র্যাচেট হুইলটা ঘুরবে। আবার যখন আবার পুশিং পলটা ডান দিকে যাবে, কোন ধরনের র্যাচেট ঘুরবে না। যেভাবে সাইকেলে চালানোর সময় আমরা যখন সামনের দিকে প্যাডেল মারি তখন সামনের দিকে মানে তখন গিয়ার পায়, আর যখন পিছন দিকে করি তখন গিয়ার পায় না। ব্যাপারটা এরকম, একটা এনগেজ হওয়া, একটা ডিসএনগেজ হওয়া। তো দিস ইজ পুশিং পল। পুশ করবে যখন, তখন র্যাচেট হুইল ঘুরবে। সেক্ষেত্রে একটা জিনিস বলি আমি, আমাদের মুভমেন্ট গুলো দুই ধরনের হয়, একটা কন্টিনিউয়াল মুভমেন্ট আর একটাকে আমরা বলি ইন্টারমিটেন্ট মুভমেন্ট। কন্টিনিউয়াল মুভমেন্ট হচ্ছে ফ্যান যখন আমরা অন করে দেই তখন ঘুরতেই থাকে, থামে না, এটাকে বলা হয় কন্টিনিউয়াল মুভমেন্ট। আর একটা ইন্টারমিটেন্ট মুভমেন্ট হচ্ছে ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে টিক টিক করে। এখন তো আবার কন্টিনিউয়াল মুভমেন্টের ঘড়ির কাঁটাও আছে, ঘড়িও আছে যেটা টিক টিক করে না। তো ইন্টারমিটেন্ট বলতে বোঝাচ্ছি আমরা যে আমাদের ঘড়ি যেগুলো আগে ছিল সবচেয়ে বেশি, যেটা এখনো আছে, ঘড়ির যে টিক টিক করে যে চলে, অর্থাৎ প্রত্যেক একবার টিক করা 1 সেকেন্ডে 6 ডিগ্রি অতিক্রম করে, আবার কিছুক্ষণ থেমে আবার পরবর্তী সেকেন্ডে আবার 6 ডিগ্রি অতিক্রম করে। অর্থাৎ টোটাল 360 ডিগ্রি ঘড়ির যে আছে সার্কুলার অংশ, টোটাল 360 ডিগ্রিকে আমরা 60 ভাগে ভাগ করি, যেখানে প্রত্যেকটা সেকেন্ড 6 ডিগ্রি করে। এই যে ঘড়ির ওই টিক টিক করে চলার যে সিস্টেম, এটাকে বলা হয় ইন্টারমিটেন্ট মুভমেন্ট। ইন্টারমিটেন্ট। ইন্টারমিটেন্ট মুভমেন্ট, এটা তো কন্টিনিউয়াল। আগের গিয়ার গুলা মোটামুটি সবগুলা কন্টিনিউয়াল ছিল, স্পার বলো, বেভেল বলো, ওর্ম বলো, সবগুলা কন্টিনিউয়াল। র্যাক এন্ড পিনিয়নটার ব্যাপারে বলতে পারি আমি, এটা যেহেতু একটা লিনিয়ার মোশন হচ্ছে, র্যাক এন্ড পিনিয়নের মাধ্যমে সার্কুলার মোশনটা লিনিয়ার মোশনে কনভার্ট হচ্ছে। অর্থাৎ যখন পিনিয়ন ঘুরতেছে তখন র্যাকটা বামে ডানে মুভ করতেছে, টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট চলে যাচ্ছে, ওটা আলাদা বিষয়। কিন্তু যদি আমরা বলি যে ঘুরবেই, ঘোরার ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে ইন্টারমিটেন্ট মুভমেন্ট হচ্ছে, অর্থাৎ টিক টিক করে চলার মতো মুভমেন্টটা হবে এখানে র্যাচেট এন্ড পল গিয়ারের ক্ষেত্রে। কারণ যখন পুশিং পলটা বামে যাবে তখন র্যাচেট হুইলটা একটু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। আবার যখন পুশিং পল আবার ডানে চলে আসবে তখন কোনো ধরনের মুভমেন্ট হবে না। আবার যখন বামে যাবে তখনই কিন্তু র্যাচেট হুইলের মুভমেন্টটা হচ্ছে, ঠিক না? জি স্যার। পুশিং বল যখন এইদিকে বামে যাচ্ছে তখনই র্যাচেট হুইলে ঘুরতেছে, আবার যখন পুশিং বলটা ডানে চলে আসতেছে, সরে আসতেছে, তখন কিন্তু র্যাচেট হুইলে ঘুরতেছে না। আবার যখন বামে যাচ্ছে তখনই কিন্তু ঘুরতেছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে র্যাচেট হুইলটা একটা ইন্টারমিটেন্ট মুভমেন্ট দিচ্ছে, অর্থাৎ ঘড়ির কাঁটার মতো একটু ঘোরার পর থেমে যাচ্ছে, আবার একটু ঘোরার পর থেমে যাচ্ছে। যদি আমার কোথাও মেশিনের কোথাও দরকার পড়ে এরকম ইন্টারমিটেন্ট মুভমেন্ট, আমি তাহলে ইন্টারমিটেন্ট মুভমেন্টকে দেওয়ার জন্য আমি এরকম র্যাচেট এন্ড পল গিয়ার ইউজ করব। আর একটা গিয়ার আছে ইসেন্ট্রিক গিয়ার, পড়ানোর পরে আমরা এখান থেকে কুইট করব। কিন্তু আমার তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা অবশ্যই প্রত্যেকটা গিয়ার 1 মিনিট 2 মিনিট করে ইউটিউবে অবশ্যই অনেক ধরনের অ্যানিমেশন বা অনেক ধরনের ইনফরমেশন পাবা এই 3D মুভমেন্টে। তোমরা অবশ্যই সেটা দেখে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার করবা। মুখস্থ কিছুই করতে হবে না, অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবে। সেটা যদি সিডি পরীক্ষা তো অবশ্যই আসেই, ফাইনাল পরীক্ষা তো আসবে। তো এখানে অবহেলা আমি বলবো না যে মুখস্থ করো বা এই করো সেই করো, এটা দরকার নাই। আমরা একটু যদি ওই অ্যানিমেশন টাইপের কিছু একটা দেখি, এবং আমার যে লেকচারটা তোমরা এতক্ষণ ধরে শুনলা এটা শুনে আর যদি একটু ওই টিউটোরিয়াল দেখো, আশা করি 6টা গিয়ারের জন্য হয়তো বা 12 মিনিট টিউটোরিয়াল দেখতে হবে, এর থেকে আর বেশি লাগবে না। এবং একটু পরেই যদি শুরু করো, এশার নামাজের পরে হোক আগে হোক, তাহলে আমি মনে করি তোমাদের
এই আজকের যে লেকচারটা আর পরবর্তীতে মনে হয় খুব একটা বেশি পড়তে হবে না। মানে পরে এটা ভেজাল মনে হবে। কি সব গিয়ার আঁকতে গিয়ে দেখা যাবে যে জগা খিচুড়ি হইছে, লিখতে গিয়ে জগা খিচুড়ি হইছে, নাম্বার পাওয়া যাবে না। আচ্ছা স্যার, আমাদের কারে যেরকম স্যার আবার ডিফারেন্সিয়াল ইউজ করা ডিফারেনশিয়াল হয়েছে। গিয়ার ইউজ হয়। হ্যাঁ, তো বেভেলের সেক্ষেত্রে কি স্যার মতো। আমাদের এই যে টেক্সটাইল মেশিন ইউজ করে, মানে এখানে আছে স্যার আছে এখানে নিটিং বেভেলে? মেশিনারিতে আছে। নিটিং এ যেটা ঘটে যে আছে এরকম। ডিফারেনশিয়াল বেভেল গিয়ার তো এটা আসলে ওই ট্রাক বা এই ধরনের কারে আছে, হ্যাঁ। ডিফারেনশিয়াল গিয়ার এক্স্যাক্টলি আছে কিনা আমি জানি না, তবে ওই ধরনের সিস্টেমটা আছে যে একটা এরকম শ্যাফট আসবে, হ্যাঁ, এরকম একটা শ্যাফট আসবে আর এইদিকে দুই দিকে দুইটা চাকা, তো এরকমই না, এটা ঘুরতে থাকে তখন চাকা ঘুরতে থাকে, পিছনের পার যেহেতু গিয়ার থাকে আমাদের। তুমি যেটা বলছো ডিফারেনশিয়াল জি গিয়ার, স্যার। তো ওটা আমার সাথে পরে কথা বলিও, জি এখন যেহেতু এটা আমাদের রিলেভেন্ট না। জি স্যার। তো তুমি যেটা বললা এ ধরনের মুভমেন্ট তো হাজার হাজার ধরনের আছে, ঠিক না? তো আমার মেশিনের সাথে যেগুলো যায়, জি আমি যেগুলো আমার মেশিনে পড়াতে গিয়ে লাগবে আমি কিন্তু সেগুলো পড়াচ্ছি। জি স্যার, ঠিক আছে স্যার। জি, ডিফারেনশিয়াল বুঝতে যেটা পেরেছি বলছো তো স্যার। অবশ্যই ইসেন্ট্রিক গিয়ার, এইটা পড়াই শেষ করে দেবো, নো প্রবলেম, তোমরা আর অধৈর্য হও না। ইসেন্ট্রিক গিয়ার একটা কনসেন্ট্রিক, একটা ইসেন্ট্রিক, উৎকেন্দ্রিকতা, আমরা যেটা প্যারাবোলা হাইপারবোলাতে দেখেছি। উৎকেন্দ্রিকতা একটা কথা ছিল, ই ইজ ইকুয়াল টু 1, ই গ্রেটার দেন 1, লেস দেন 1, ই ইজ ইকুয়াল টু 0, এই ধরনের বিষয়গুলো ছিল, আমরা ইন্টারমিডিয়েটে দেখে এসেছি, পড়ে এসেছি, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত এবং বৃত্ত। আমরা যদি একটা এরকম সার্কুলার ডিস্কের কথা চিন্তা করি, তার মাঝখানে একটা সেন্টারে একটা শ্যাফট লাগানো আছে, দিস ইজ কনসেন্ট্রিক, এককেন্দ্রিক। এই শ্যাফটটা যখন ঘুরতে থাকবে সার্কুলার ডিস্কটা ঘুরতে থাকবে, এই শ্যাফট ঘুরতেছে সার্কুলার ডিস্কও ঘুরতেছে, এই যে এই শ্যাফট। এখন আমরা যদি এই সার্কুলার ডিস্কের সেন্টার থেকে বাহিরে কোথাও একখানে আর একটা শ্যাফট লাগাই দেই বা লিভার লাগাই দেই, তাহলে যেটা ঘটবে, যখন সার্কুলার ডিস্কটা ঘুরতে থাকবে তখন এই লিভারটা যখন এখানে আসবে তখন আপ পজিশনে থাকবে, এই লিভারের টপ পজিশনে থাকবে এই অংশটুকু, এই মাথাটুকু। যখন এটা আবার ডাউন পজিশনে আসবে তখন লিভারটা অনেক নিচে চলে আসবে। দেখা গেল যে এই ডিস্ক ঘোরার সাথে সাথে এই এ লিভার আপ ডাউন করবে, ঠিক কি না? এই ডিস্ক ঘোরার সাথে সাথে এই লিভারটা আপ ডাউন করবে। বুঝিনি কেন স্যার আপ ডাউন করবে? আচ্ছা, এখানে আমরা একটা সার্কুলার ডিস্কের এই শ্যাফট, এখানে শ্যাফট মানে সেন্টারে এখানে লাগানো আছে একটা শ্যাফট, ঘুরতেছে সার্কুলার ডিস্কটা। এখন এটা যদি আমরা এভাবে একটা লিভার লাগাই দেই, কোন একটা রডের মতো কোনো কিছু লাগাই দেই সেন্টার থেকে বাহিরের দিকে, ওয়েল্ডিং করে লাগাই দিলাম, ধরো মানে বেয়ারিং এর সাথে লাগাই দিলাম, বেয়ারিং দিয়ে যাতে ফ্লেক্সিবল হয়। তাহলে যখন এই যে সাব ডাউন হবে স্যার। হ্যাঁ ডিস্কটা যখন ঘুরতে থাকবে তখন কি ঘটনা ঘটবে? হ্যাঁ, নিচে যখন আসবে স্যার আর ডিটা, হ্যাঁ না, মানে ডিস্ক যখন ঘুরতে থাকবে তখন তখন এটা স্যার ডাউন এইখানে হবে। যখন আসবে, এই অংশটুকু যখন এখানে আসবে তখন এই টিপ কোথায় আসবে? এখানে আসবে। জি স্যার, একটু এখানে আসবে। বলি থামো, এই যে বিভিন্ন পজিশনে যখন থাকবে তখন বিভিন্ন পজিশনে থাকার সময় এই অংশটুকু উপর থেকে নিচ এরকম চলতে থাকবে, থাকবে কিনা? আবার যখন জি এখানে আসবে তখন এরকম, এই যে ডিস্টেন্স, এ কখনো এখানে থাকতেছে, কখনো এখানে থাকতেছে, কখনো এখানে থাকতেছে, এই যে একটা মুভমেন্ট, এটাকে ইসেন্ট্রিক বলবো আমরা। যখনই কোথাও আমরা সেন্টার থেকে বাইরের দিকে কোনো কিছু জয়েন করে দিলাম, লিভার বা কোনো ধরনের পুলি কি বলে শ্যাফট, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো ইসেন্ট্রিক। এবং আরেকটা ইসেন্ট্রিকের উদাহরণ হচ্ছে ক্র্যাঙ্ক শ্যাফটের কথা বলছিলাম না, ক্র্যাঙ্ক শ্যাফট বলছিলাম, এটা হচ্ছে ক্র্যাঙ্ক। জি না স্যার, এটা হয়নি। হুম, এখানে যদি কোনো একটা আমরা লিভার লাগাই দেই, তো এটা যদি ঘুরতে থাকে কি ঘটনা ঘটবে? লিভারটা হচ্ছে মুভ করবে। হ্যাঁ লিভারটা এইরকম ওইটাও করবে এখানে স্যার। যাবে, এদিকে যাবে, ঠিক না? এখানে লিভারটা কিন্তু সেন্টার থেকে বাইরে লাগানো আছে, যদিও ডিস্কের সাথে লাগানো নাই, কিন্তু সেন্টার থেকে বাইরে আছে। সেন্টার তো হচ্ছে এটা, সেন্টার তো এই সেন্টার, এটা হচ্ছে সেন্টার, লিভার লাগানো আছে সেন্টার থেকে বাহিরে। এই জন্য যখন এইটা ঘুরতে থাকবে, ক্র্যাঙ্কটা ঘুরতে থাকবে, তখন এই যে লিভারটা সামনে পিছনে যাবে।
ইসেন্ট্রিক কথাটা বুঝছো? সেন্টার থেকে বাইরের দিকে যদি লাগাই দিই, দিস ইজ ইসেন্ট্রিক। আমরা আমাদের ল্যাবের মেশিনে যখন দেখাবো তখন ইসেন্ট্রিক দেখাবে। এখনো তোমরা ইসেন্ট্রিক সার্চ দিবা অবশ্যই। আজকে 6টা গিয়ার পড়াইছি আমি। প্রত্যেকটা গিয়ারে 2 মিনিট করে অ্যানিমেশন বা 2 মিনিট করে টিউটোরিয়াল দেখলে 6 দুগুণে 12 মিনিট লাগবে। আমি কাইন্ডলি রিকোয়েস্ট করব, তোমাদের মুখস্থ করার কোনো দরকার নাই। তোমরা 12 মিনিট খরচ করে একটু অ্যানিমেশন গুলা দেখবা। সবগুলো এখানে দেখানো পসিবল না, ঠিক না? মানে ওই টাইমটা তো আমি শুধু এখানে করব না, কারণ আমি তো যতটুকু পারি বলে দিলাম। এখনই যদি দেখো তোমরা, আশা করি তোমাদের ওই অস্বচ্ছতাটা থাকবে না ইনশাআল্লাহ। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এখান থেকে আমাদের স্যার কোশ্চেন না অ্যাকচুয়ালি স্যার, কোশ্চেনটা আমাদের এখানে চাবে কি হবে স্যার? আমাদের কি প্রত্যেকটা গিয়ার সম্পর্কে শর্ট নোট লিখতে যাওয়া হবে, বা আমাদের শর্ট নোট চাবে নাকি চাবে? হ্যাঁ, শর্ট নোট লিখতে হবে, আমাদের ডিফারেনশিয়েট করা করতে হয়েছে বলা হবে। শর্ট নোট চাওয়া হবে, ডেফিনেশনটা। ডিফারেনশিয়েট করতে বলা হতে পারে। হুম। স্যার আপনার পার্টের জন্য স্যার কোন রেফারেন্স বইটা আমরা ফলো করতে পারি? আমার পার্টের জন্য এনপিটিএল টা যেমন দেখাই দিলাম, এটাও তো ফলো করতে হবে অনেক ক্ষেত্রেই। আর আমাদের যেটা হ্যান্ডবুক অফ উইভিং, সাবিত আদানুর পিএইচডির একটা আছে, হ্যান্ডবুক অফ উইভিং। জি স্যার, ওইটার মধ্যে শুধু স্যার এই যে গিয়ারের যে পার্টগুলো মানে মেশিনারিজ এর পার্টগুলো নেই স্যার, বাট ওখানে হচ্ছে ওয়ার্পিং সাইজিং এর পার্টগুলো আছে। মেশিনারিজ এর পার্টটা আছে, মেকানিক্স অফ টেক্সটাইল মেশিনারি, এনপিটিএল একটা বই আছে ওকে স্যার। ওইটাতে। তবে আমাকে এখানে এই যে গিয়ার পড়ানোর জন্য আর এক্সট্রা কোনো এফোর্ট দিতে হবে না। আমি যা বলেছি, তোমরা যা নোট ডাউন করেছো এবং টিউটোরিয়াল দেখেছো, স্যার তোমরা যা রাইটারের বুঝবা। নামটা? হ্যাঁ বলতেছি, এটা তোমরা লাইব্রেরি থেকে নামাইতে পারবা। এটা আসলে সিআরসি প্রেস এন্ড টেইলর এন্ড ফ্রান্সিসের। এনার রাইটার নাম হচ্ছে সাবিত আদানুর। ইনি হচ্ছেন অবার্ন ইউনিভার্সিটি ইউএস এর মানে প্রফেসর। হ্যান্ডবুক অফ উইভিং, সাবিত আদানুর পিএইচডি। ওটা আসলে ডক্টরটা আগে লেখে না, পিএইচডি লেখে। এটাই ভালো স্যার। সাবিত আদানুর পিএইচডি, হ্যান্ডবুক অফ উইভিং। আর আমি কিছু পিপিটিএক্স যদি দরকার পড়ে দিয়ে দেবো, এবং আমি তোমাদের এনপিটিএল টাকে ফলো করতে বেশি বলবো, ঠিক আছে? ফেব্রি ম্যানুফ্যাকচারিং মানে এনপিটিএল যেটা আছে এটা ফলো করতে হবে। এই জন্য আমি প্রথমেই লিঙ্কটা বলে দিলাম। এবং প্রসেস ফ্লো চার্টের ক্ষেত্রে তো আমি যা পড়াইছি এগুলাই এনাফ। বিশেষ করে ফ্যাক্টরি প্র্যাকটিসিং ফ্লো চার্টের জন্য তো সমস্যা নাই, এইভাবে আগাতে থাকলে হয়ে যাবে, সমস্যা নাই। আর হ্যান্ডবুক অফ উইভিং বইটা তোমরা নামায় নিতে পারো থেকে, লাইব্রেরি জেনেসিস এই সাইট থেকে। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার লাস্টে যে গিয়ারটা পড়াইছেন স্যার, সেটা কি অ্যাক্রিলিক গিয়ার বললেন? ইসেন্ট্রিক গিয়ার, ইসেন্ট্রিক। না স্যার, যে ইসেন্ট্রিকে পরে যে স্যার ক্র্যাঙ্ক গিয়ারটা দেখাইলেন। গিয়ারের কথা বলতেছে স্যার। ক্র্যাঙ্ক গিয়ার না, ওটা ক্র্যাঙ্ক। ওই একটা শ্যাফটের, শুধু ক্র্যাঙ্ক? শোনো একটা শ্যাফট একটু বলি। হ্যাঁ, একটা শ্যাফট এরকম, ঠিক না? শ্যাফট, জি স্যার, সার্কুলার ক্রস সেকশনের শ্যাফট। এই অংশগুলোতে একটু ক্র্যাঙ্ক করা আছে, মানে এই যে পুরো একটা ক্র্যাঙ্ক এখানে আছে। এই ক্র্যাঙ্ক, এই পোরশনটাকে ক্র্যাঙ্ক বলা হয়, দেখে এই পুরো শ্যাফটটাকে ক্র্যাঙ্ক শ্যাফট বলা হয়। এই অংশটুকুই হচ্ছে ক্র্যাঙ্ক, জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে? এরা 2-3টা থাকতে পারে। ও আচ্ছা, জি তখন এই স্যার, শ্যাফটটাকে বলবো ক্র্যাঙ্ক শ্যাফট, এবং এই অংশটুকুকে বলবো আমরা ক্র্যাঙ্ক, এই যে বাঁকা অংশটুকু। হ্যাঁ, জি স্যার। ক্র্যাঙ্ক, CRANK, ক্র্যাঙ্ক। এবং শ্যাফটটা যখন হবে ক্র্যাঙ্ক শ্যাফট হবে, SHAFT। আচ্ছা ঠিক আছে, আর কোনো কোশ্চেন? কোনো? নাই, তাহলে আমরা কুইট করি ইনশাআল্লাহ। হ্যাঁ, চলে যাই, নামাজের সময় হয়ে যাচ্ছে। সকলকে আসসালামু আলাইকুম ধন্যবাদ। স্যার। আসসালামু আলাইকুম। জি স্যার।